আমি আপনাকে মানে বন্ধুত্বের এর থেকে সুন্দর প্রতীক হইতে পারে আমি কিভাবে বলবো। সুজন হাত ধরার পরে পুলিশ ওই ছাদের উপর থেকে সুজনকে গুলি করছে, একদম বুকে গুলি করছে। বুকে গুলি করার পরে তো তামিনের পাশে পড়ে গেছে সুজন। সুজন পড়ার পরে তামিনের মা বাবা বললো আর কি যে সিনেমাতে এরকম হয় মনে হয়, মানে তামিন আর সুজন একজনের দিকে একজন তাকাই ছিল। আমরা এরকম রিক্সা চালক শহীদের সামনে গেছি, পরিবারের সামনে গেছি, যে ওর যে ছেলে শহীদ হয়েছে এই কষ্ট কি বলবে। ও নিজের কষ্টই বলি শেষ করতে পারতেছে, কারণ তার তো ঘরে খাবার নাই। জুলাই জাদুঘরে কাজ করছিলাম, তো ওখানে আমরা শহীদদের জিনিসপত্র, রক্তাক্ত জিনিসপত্র হোক যেটাই পেয়েছি আমরা নিয়ে আসছি। আমাদের কাছে মনে হয়েছে এটা সৌভাগ্যের কাজ, শহীদদের জিনিস আমাদের হাতে ধরছি, তাদের রক্তাক্ত জিনিসটা তাদের বাড়ি থেকে জাদুঘর পর্যন্ত আমার হাতে আসছে, এটাই তো আমার জন্য গর্বিত। এটা বলার পরে কতটুকু দায় আমার উপর আসবে আমি জানি না, কিন্তু সত্য যেটা, সরকার খুব ভালোভাবে দাঁড়ায় নাই। প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা উপজেলায় যে মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসা একটা একটা দুর্গ, প্রতিটা মসজিদে এই দেশের একটা একটা দুর্গ। মানে এটা যেমন ইসলাম রক্ষার দুর্গ, এটা দেশ রক্ষার দুর্গ, এই জুলাই সেটা প্রমাণ হয়েছে। সাধারণ সবাইকে জিজ্ঞেস করবেন যে জুলাই কারা রাস্তায় নামছে, আবু সাইদ, মুগ্ধ, মানে এই দুইটা নামের সাথে, তিনটা নামের সাথে আমার মাদ্রাসা শহীদদের একটা নাম কেন জুড়াইলো না? মাদ্রাসা শহীদদের যেই জুলাইয়ের ইতিহাস, তাদের যে স্পিরিট এখানে ছিল, এটা অবিশ্বাস্য। ওই দিন তো কোনো কর্মসূচি ছিল না, নেট নাই, কর্মসূচি কে দিবে? বৈষম্য ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক দিবে? নাই। কিন্তু 19 জুলাই শুক্রবারের নামাজ থেকে বের হওয়ার সময় সিঁড়ির মধ্যে দাঁড়ায় সর্বপ্রথম তাকবীর দিয়ে জুলাইয়ের স্পিরিট পুনর্জীবিত করছে মাদ্রাসা ছাত্ররা। একটা লিস্ট এসেছে মাদ্রাসা শিক্ষার্থীদের, ওই লিস্টটা কারা করেছিল? আশরাফ মাহাদি ভাইরা মনে হয় একটা তালিকা করেছিল, প্রায় মনে হয় 79 জনের, কিন্তু ভুল ছিল আর কি। অনেক অনেক মাদ্রাসায় পড়ে নাই এমন শহীদদের নামও ঢুকেছে। চরমনাইয়ের আমি এখন পর্যন্ত 5 জন শহীদ পাইছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, চরমনাই কেন্দ্র যদি আমাকে দেখায় বলতে পারে যে ওরা এই 5 জন শহীদকে চিনে, আমি 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 ভুল স্বীকার করবো, দায় নিব এটার। ওরা জানে না, মানে ওদের শহীদ ওরা জানে না। ছাত্র দলের জুলাই খুব অবদান, তারা হচ্ছে অনেক জায়গায় খুব ভালো নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের ছেলেরা। ছাত্র দলের শহীদ রাব্বি, ছাত্র দলের শহীদ ওয়াসিমকে সবাই চিনে, এবং আমি দেখলাম যে সংসদে ওয়াসিমকেই সবাই মেনশন করে। কিন্তু ওদের অবদান যেরকম, রাব্বিদের অবদানও সেরকম। মাগুরাতে শিবিরের খুব অবদান ছিল জুলাইয়ে। সাংগঠনিকভাবে নিজেদের শহীদদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে শিবির আবার ভালো, তারা তাদেরকে মূল্যায়ন করে। আনাস বিল্লার গল্পটা মানে যেমন দুঃখের তেমন খুশিরও। জুলাই সিটি ফাউন্ডেশন তৈরি হওয়ার পরে এটার প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে স্নিগ্ধকে। একদম সরাসরি বলবো, জুলাই সিটি ফাউন্ডেশনের কর্মকর্তা মনে হয় 60 জন বা 70 জন বা এরকম কিছু একটা হবে। এর মধ্যে 42 জন না 40 জনই তার নিজের আত্মীয়। এবং আমি আপনার নাম ধরে ধরে, আমার কাছে লিস্ট আছে, নাম ধরে ধরে বলতে পারবো এটা স্নিগ্ধর এই এই পরিচিত, এই পরিচিত থেকে এই পরিচিত, তারা এই দায়িত্বে আছে। আমার জীবনে কোনো দুঃখই নেই, এই জন্য আমি দুঃখের বোঝা নিতে পারি। কেন দুঃখ নয় আপনার জন্য? আমার জীবনে দুঃখ নেই, কারণ আমি খুব দ্রুত বিয়ে করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমি সাথে আছি রাকিবুল ইসলাম রইস, এবং আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন জুলাই যোদ্ধা। আমরা সবাই জুলাইকে ভুলতে বসেছি, কিন্তু যিনি এখনো পর্যন্ত জুলাইকে ধারণ করে জুলাই আহত এবং নিহত পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে আপডেটগুলো জানাচ্ছেন, সেই বিশেষ কারণেই কিন্তু আমরা তাকে চিনে থাকি। আমাদের সাথে আছেন আকিফ আব্দুল্লাহ। ভাইয়া, কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের যে এমন এমন কিছু গল্প আছে যেগুলো তিনি সেই অজপরা গা থেকে তুলে নিয়ে এসেছেন, এবং আমরা সবগুলো গল্প আমরা জানবো। তবে তার আগে আমরা জানতে চাই যে জুলাইয়ে আপনি কোথায় ছিলেন এবং আপনার কাছে জুলাইয়ের সবচেয়ে কাছের কোন স্মৃতিগুলো আছে? জুলাই আসলে এত বিস্তার একটা ইতিহাস, মানে এটা তো মানুষ জানেই না। যদি এটা জানতো মানুষ, পড়ে শেষ করতে পারতো না বা জেনেও শেষ করতে পারতো না। এত বড় বিস্তার ইতিহাসে আমি আসলে নিজেকে একদম ক্ষুদ্র একটা কিছু মনে হয়। জুলাই খুব বেশি অবদান বলতে আমি চাষারা, নারায়ণগঞ্জে যে চাষারা মোড় রয়েছে সেখানেই ছিলাম। আমি তখন মাদ্রাসায় একটা চাকরি করতাম, মানে ওখানে একটা মাদ্রাসায়। তো মাদ্রাসায় তো জানেন সব সময় থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে। আমি হচ্ছে যে, তো মাদ্রাসার কিন্তু 11টা 12টার টাইমে একটা ছাত্রদের ঘুমের সময় থাকে। আমি হচ্ছে ওদেরকে 9টা বাজেই ওই বড় হুজুরের অজান্তে তাদেরকে ঘুম পড়িয়ে আমি আন্দোলনে চলে যেতাম। আচ্ছা। আমি আন্দোলনে যুক্ত হইতাম হচ্ছে, আমি হচ্ছে বিসিক এলাকা থেকে আন্দোলনে যুক্ত হইতাম। তো ওই এলাকাটা হচ্ছে, আপনি জানলে জানবেন যে ওইটা হচ্ছে একটা গার্মেন্টস এলাকা। তো আমি চেষ্টা করতাম যে ওখান থেকে যত বেশি পারা যায় গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে যেতে। এবং শেষ টাইমে 3 আগস্ট থেকে 4 আগস্ট 5 আগস্ট এই গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমি হাজার হাজার শ্রমিকদেরকে নিয়ে, মানে আমরা বিসিক এলাকা, পঞ্চবটি এলাকা থেকে আমরা চাষারাতে যুক্ত হইতে পারতাম। এবং চাষারাতে আপনি জানেন যে শামীম ওসমান ওপেন গুলি নিয়ে, তার দলবল নিয়ে ফায়ার করছে। সেখানে আমাদের স্মৃতি বলতে, চাষারা মোড়টা হচ্ছে 4টা 5টা রাস্তার একটা মোড়। তো আমরা হচ্ছে এক মোড় দিয়ে সবাই জড়ো হয়েছি মোড়ে।
তিনটা মোড় থেকে এক পাশে পুলিশ, এক পাশে ছাত্রলীগ যুবলীগ, আরেক পাশে হচ্ছে এই যে শামীম ওসমান এবং তার ইয়ারা। তো পুলিশ সেই সময় গুলি চালাইতেছে না, শামীম ওসমান আর ছাত্রলীগ যুবলীগ গুলি চালাইতেছে, আমরা পড়ে গেছি মাঝখানে, এরকম মানে বাজে স্মৃতি মনে আছে। তো সেই জায়গায় আসলে অনেকে আহত হয়েছিল। আমার সামনেই মাহবুব ভাই নামে পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে ওনার একটা ডকুমেন্টারি হয়েছে, ওনার দুইটা চোখ হারাই গেছে। উনি খুব ভালো ফটোগ্রাফি করতো। ওনার চোখে ছড়াগুলি লাগার পরে রক্ত এবং ঝরতে ঝরতে মানে কি ভয়ঙ্কর হইতে পারে একটা মানুষের চেহারা রক্ত ঝরা অবস্থায়, এই স্মৃতিটা আসলে আমি একদম নিজের চোখে দেখেছিলাম। তো এগুলো আসলে জুলাই ছোটো ছোটো স্মৃতি। আমি 18 জুলাই, 19 জুলাই, এরপর এদিকে মাঝখানে এই যে শাটডাউন, ইন্টারনেট যখন ব্লক আউট ছিল, ওই টাইমটাতে মাদ্রাসা থেকে বের হইতে নিষেধ করে দেওয়া হয়েছে। তো আমি হচ্ছে ম্যানেজারের দায়িত্বে ছিলাম, তো বাজার সাজারের খোঁজ খবরের জন্য আমার যাইতে হইতো। আমি যাইতাম, গিয়ে পুরা এলাকায় খুঁজতাম যে কোথায় একটু নেট, ওই যে টিভি চ্যানেলের কোথায় ঝিরঝির ওই আগের কালের মতো একটু দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে একটু খবর নেওয়ার চেষ্টা করতাম, খুব মানে স্থিরতা নিজের মধ্যে। ওইদিকে তো আবার ওই যে আন্দোলনকারীদেরকে আটক করা ওই বিষয়গুলো ছিল না, তো ওই বিষয়গুলো জানতাম না, এগুলো পরে জানতে পারছি যে কী কী হয়েছে। এরপরে আবার 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট ময়দানে থেকে যতটুকু পারছি ক্ষুদ্র কর্মী হিসেবে জুলাইয়ের বিস্তার ইতিহাসের চেষ্টা করছি, যে হাসিনার এবং স্বৈরাচারের পতন করতে, জালেমের পতন করতে, এক কথায়। আচ্ছা, আমরা আপনার কাজগুলো যতটুকু জানি যে জুলাই পরবর্তীতে আমরা তো দেখেছি যে জুলাই যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোকে সরকার তাদের নথিভুক্ত করেছে, একটা লিস্ট করেছে সরকার। তো আমরা আপনার কাছে যেগুলো জানতে পারলাম আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে, যে অনেক এমন পরিবার আছে যারা তাদের পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তিকে হারানোর পর খুব খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছিল। তো এমন অনেক পরিবারের পাশে আপনাকে দাঁড়াতে দেখেছি। তো এই জায়গায় আমরা জানি যে সরকার দাঁড়িয়েছিল, কিন্তু আপনাকে কেন দাঁড়াতে হলো? আমি মানে এটা বলার পরে কতটুকু দায় আমার উপর আসবে আমি জানি না, কিন্তু সত্য যেটা, সরকার খুব ভালোভাবে দাঁড়ায় নাই। একটা বিপ্লব হওয়ার পর, একটা গণঅভ্যুত্থান হওয়ার পরে সর্বোত্তম কাজ থাকে শহীদ আহতদের খোঁজখবর নেওয়া, তাদের সঠিক যারা আহত হয়েছে তাদের একটা চিকিৎসার ব্যবস্থা, এবং নিহত পরিবারগুলোর সাথে সাথে একটা মানে তারা যেন চলতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করা। একটা সরকারের কাছে খুব বেশি কিছু না। সরকার তো একটা লিস্ট, শহীদদের একটা লিস্ট করে করেছে, ফেলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে এবং এখন অনেকের চিকিৎসা চলছে। লিস্টটা হচ্ছে 850 জনও না। আমরা তো মুখে সবসময় বলে থাকি 1400-1500 শহীদের বিনিময়ে সংসদে প্রতিবার উচ্চারিত হচ্ছে। এখন স্টিল সংসদে 1500-1400 শহীদ বলা হচ্ছে না। কই তালিকা কোথায়? তালিকাতে 850 জন, তালিকাতেও তারা ব্যর্থ। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তালিকাতেও ব্যর্থ হয়েছে। তবে তাদের মধ্যে একটা চেষ্টা ছিল, মানে আমি এটা বলবো না তাদের চেষ্টা ছিল না, তাদের চেষ্টা ছিল, কিন্তু যে আমলাতন্ত্র এবং যে সিস্টেম বাংলাদেশের, সেটা তাদেরকে সার্থক হইতে দেয় নাই আর কি। তো আমার কেন দাঁড়াইতে হইলো, মানে জুলাইয়ের পর 1-1.5 বছর শহীদ পরিবারগুলো খুব সাফার করছে, তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, বিশেষ করে এতিম বাচ্চাগুলো এবং স্ত্রীর আমি দেখছি। আর মা বাবাদের মধ্যে রিক্সা চালক শহীদ অনেক, যাত্রাবাড়ি, উত্তরাতে রিক্সা চালক অনেক শহীদ হয়েছে। এই পরিবারগুলো তো স্ত্রী সন্তান থাকলে স্ত্রী সন্তান সহ, মা বাবা সহ, মানে এত দুরূহ জীবন পার করছে। মানে তারা তো প্যাডেল চালাই জীবন জীবিকা নির্বাহ করতো, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক পরিবার আমরা দেখছি, মানে মানে ওই পরিবারে যাওয়ার পরে তাদের যে দুঃখ মানে আসে না, আপনি যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়াবেন, তারা কিন্তু তার ছেলেকে নিয়ে অনেক কিছু বলবে। কিন্তু আমরা এরকম রিক্সা চালক শহীদের সামনে গেছি, পরিবারের সামনে গেছি, যে ওর যে ছেলে শহীদ হয়েছে এই কষ্ট কি বলবে, ও নিজের কষ্টই বলি শেষ করতে পারতেছে, কারণ তার তো ঘরে খাবার নাই, তার ঘরে কিছুই নেই। মানে আমরা এরকম পরিবারগুলোতে কাছে গেছি, তো তাদের পাশে আমরা খুব বেশি দাঁড়াতে পারছি বলতে, তাদের যে অর্থায়নের ব্যবস্থা কিভাবে করা যেতে পারে এগুলো নিয়ে চিন্তা করা, এরপরে বিভিন্ন বিদেশ থেকে আমাদেরকে কিছু মানুষ ফান্ডিং দিলে আমরা সেটা তাদেরকে পৌঁছে দেওয়া, সময় সময় তাদের পাশে থাকা, ছোটো ছোটো চেষ্টা আমরা করছি। আচ্ছা, আর হচ্ছে ওই যে গল্প, আমরা মূলত যে জিনিসটা চেষ্টা করছি, আমাদের তো আসলে সার্থকতা কম, আমরা তেমন কোনো দায়িত্ব নাই যে সরকারি বাজেট তাদের হাতে পৌঁছে দিব। আমরা জিনিসটা চেষ্টা করছি যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধতে একটা শহীদদের একটা ভালো তালিকাও হয় নাই, কি হয়েছে কোথায় সেটারও কোনো নির্দিষ্ট গল্প উঠে মানে আর্কাইভ উঠে আসে নাই। তো এই জন্য পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে যেটা হয়েছে এটাকে বিকৃত করে বিভিন্নভাবে রাজনীতি হয়েছে, বিভিন্নভাবে ট্যাগিং হয়েছে, কত কিছু তো হইলো। মানে বাংলাদেশের পুরো রাজনীতির সাথে মুক্তিযুদ্ধকে একটা বাজেভাবে করে দেওয়া হয়েছে। তো জুলাইটাও আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে একটা প্রাসঙ্গিক জিনিস, মানে বাংলাদেশের সামনে যত সরকার আসবে বা বাংলাদেশ যেভাবে চলবে, মুক্তিযুদ্ধ এবং জুলাই নিয়ে চলবে। অতএব জুলাই কেউ নিয়ে ভবিষ্যতে একটা নোংরা রাজনীতি এবং পরিবেশ তৈরি হবে, এটা যেন তৈরি না হইতে পারে, এটা সঠিক
এটা সঠিক ইতিহাসকরণ এবং এটা সঠিক আর্কাইভ যদি আমরা রাখতে পারি, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সঠিক পথ প্রদর্শক হিসেবে আশা করি কাজে দিবে। এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমরা সবসময় এটা চেষ্টা করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শহীদ পরিবারগুলোর কথা এবং প্রতিটা আন্দোলনে স্পট কোথায় কী হয়েছে এই জিনিসটা আর্কাইভে আনা। এখনো পর্যন্ত আপনারা এটা কতটুকু করেছেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা আবার, এটা আমি আপনাকে শুরুতে বলছি, আমাদের আসলে সমর্থ নাই। তো সমর্থ না থাকার কারণে আমরা আমাদের সাথে আল্লাহ তাআলা কিছু মানে বুদ্ধিশুদ্ধির সাথে আমরা কাজটা করছি। আমি যদি বলি, আমরা হচ্ছে প্রথমে যে শহীদ পরিবারের অর্থায়নের দিকগুলা ওগুলো নিয়ে কাজ করার সময় শহীদ পরিবারগুলোর সাথে যখন একটা করে সবার সাথে মানে জড়িত হয়েছি, তখন হচ্ছে এই তাদের সাথে কাজের কথা বলতে বলতে তাদের পরিবারের শহীদের অবস্থা কী ছিল, কী ছিল একটু জানতে জানতে অনেক প্রায় 200 পরিবারের সমস্যার সমাধান করতে গিয়ে 200 শহীদ পরিবারের আমরা আর্কাইভে তুলে নিয়ে আসছি। মানে একটা কাজ এভাবে দুইবার না, একবারে সবকিছু করার চেষ্টা করছি। আবার জুলাই জাদুঘরের কাজ করছিলাম। জুলাই জাদুঘর যেটা হাসিনার মানে বাসভবন আর কি, যেটাতে তার ফেসিবাদী আমলের যত নির্যাতন জুলুম আছে সবকিছু ওখানে ফুটে উঠবে। তো ওখানে আমরা শহীদদের জিনিসপত্র, রক্তাক্ত জিনিসপত্র হোক যেটাই পেয়েছি আমরা নিয়ে আসছি। তো সেই কাজটা করতে গিয়ে আমরা আবার আর্কাইভও করছি, মানে এক কাজে দুইটা করছি। এটা এই যে কাজটা, এটা তো সরকারি অর্থায়ন ছিল এটার পেছনে। এই যে জাদুঘরের কাজটা, এটাতে আমাদের গাড়ি ভাড়া আমাদেরকে দেওয়া হয়েছিল। মানে আমি একদম ওপেনলি বলি, শুধু গাড়ি ভাড়াটা দেওয়া হয়েছে, কোনো আমরা এটার জন্য আলাদা পারিশ্রমিক নিই নাই। আমাদের কাছে মনে হয়েছে এটা সৌভাগ্যের কাজ, শহীদদের জিনিস আমাদের হাতে ধরছি, তাদের রক্তাক্ত জিনিসটা তাদের বাড়ি থেকে জাদুঘর পর্যন্ত আমার হাতে আসছে, এটাই তো আমার জন্য গর্বিত। এখানে আমার আর খুব বেশি আর কিছু দরকার ছিল না। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে ছিল আমাদের আর্কাইভ বা ডকুমেন্টেশনের। এরপরে যখন এখন নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল, আমাদের কাছে মনে হলো যে এখন তো আমাদের আর কোনো রাস্তা বাকি নেই যে আমরা শহীদদের কাছে যাব। তো আমরা হচ্ছে আমি আর শাহিদ ভাই মিলে টাকা জমাইছি কিছু 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা জমিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেছি। আমরা এখন যেটা করতেছি যে মানে আসলে আপনাকে তো দুঃখের সাথে বলতে হয় যে মাদ্রাসা ছাত্র বা তৌহিদি জনতা নামে আমাদেরকে একটা ট্যাগিং দেওয়া হয়। এই যে একটা বিশাল জনতা এই দেশের, তারা কিন্তু প্রতিটা বিপ্লব বা প্রতিটা আন্দোলনের শুরু থেকে এটাকে উজ্জীবিত করে এবং সামনের সারিতেই থাকে, কিন্তু দিন শেষ তারা হারাই যায়। তারা নিজেরাও নিজেদেরটা মানে নিজেরা কি করছে এটা বলতে পারে না, তাদের বলার কেউ নাই। মানে এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কমি ঘরানার বলতে পারেন, টুপি যুব্বাওয়ালা বলতে পারেন, কিন্তু তারা নিজেদের ইতিহাসটা নিজেরা তুলে ধরতে পারে না, আবার অন্যরা তাদেরকে মাইনাস করে সেটার ফল তারা ভোগ করে। আমরা যেটা চিন্তা করলাম যে আমরা অনেক কিছুই তো করছি, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ছোটোখাটোভাবে যা করাইছে। আমরা মনে হইলো যে না, মাদ্রাসা শহীদদেরকে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারি। এখন দেখেন, আমাদের বড় বড় আলেম বা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, মানে আমরা তো এই জেনারেশনের শাপলার সময় যারা ছিল তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের সাথের পাশে যুদ্ধে ছিল, শাপলাই ছিল, আপনাদের ডাকে সেখানে গিয়েছিল, এরকম গিয়ে যাওয়ার পর সেখানে শহীদ হয়ে গেছে, এরকম 2 জনের নাম বলতে পারবে না। শাপলার 2 জন শহীদের নাম বলতে পারবে না। মুক্তিবিরোধী আন্দোলনে 21 জন শহীদ হইল, তাদের 2 জনের নাম বলতে পারবে না। তো জুলাইও এই দশা, মানে এখন 2 বছর হয়ে যাচ্ছে। আলেমদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের ডাকে সারা দিয়ে, মানে আলেমদের ডাক তো ছিল জুলাই, একদম সংবাদ সম্মেলন করে তারা বলছে আপনারা জুলাইয়ে সবাই নেমে আসেন, রাস্তায় নেমে আসেন, সরকারের পতন করতে হবে। তো তাদের ডাকে তো একটা বড় অংশ নেমে আসছে। এই বড় অংশের মধ্যে 81 জন শহীদ হয়েছে মাদ্রাসা ছাত্র, মানে এটা হচ্ছে মাদ্রাসা ছাত্র হুজুরদের মধ্যে, মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে। আমি এমন শহীদ পাইছি যারা হচ্ছে জেনারেল, কিন্তু তাদের একটা স্পিরিট ছিল যে তুই হাসিনা আলেমদেরকে কেন জেলে নিলি, তুই হাসিনা ইসলাম ফেবুয়া কেন বাংলাদেশে তৈরি করার চেষ্টা করলি, এই জন্য আমরা তোর বিরুদ্ধে রাস্তায় নামছি। নাহলে ও কোটা নিয়ে ওর মাথা ব্যথা কি, গণভুত্তা নিয়ে ওর মাথা ব্যথা কি, ও তো রিক্সা চালায় খায়, কিন্তু ওই আলেমদের প্রতি ভালোবাসা, এই টুপি আর জুব্বার প্রতি ভালোবাসা তাকে নামতে বাধ্য করেছে এবং শেষ হয়ে দিয়েছে। তো এই জুলাই যেটা বললাম যে আলেমদেরকে যদি যাদের ডাকে মানে তারা গেছে বা আমাদের সাথে যুদ্ধে শরিক ছিল জুলাই, তো তাদের 2 জনের নাম বলেন, পারবে না। এই যে ব্যর্থতা, মানে আমি চাইনি এই ব্যর্থতাটা আসলে কার? এই ব্যর্থতা কি শুধুমাত্র এই জেনারেশনের যারা আছে তাদের, নাকি এই ব্যর্থতা একদম এই পুরো তৌহিদি জনতার অভিভাবক যারা আছেন সবার? আপনি প্রথমত তো অভিভাবকরা আপনি দেখবেন যে যখন জুলাই হইল, মানে আগস্টের 5 তারিখের পরে তাদের হাতে ভালো সংগঠন ছিল, তাদের মানে মাদ্রাসা ভিত্তিকও যদি ধরি, বাংলাদেশে কিন্তু সবচেয়ে শক্তিশালী আমি মনে করি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যত কিছু তারা, কারণ তাদের কাছে পুঁতির দুর্গ আছে। আপনি যখন একটা রাজনৈতিক দল এস্টাবলিশ করবেন, তাদের প্রতি জেলে প্রতি উপজেলে একটা অফিস তো খুলতে হয়, অফিসের আন্ডারে পুরো জিনিসটা কি হয় চলে।
বাংলাদেশে তো মাদ্রাসাদের কিছু লাগবে না, প্রতিটা জেলায় জেলায় প্রতিটা উপজেলায় যে মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসা একটা একটা দুর্গ, প্রতিটা মসজিদে এই দেশে একটা একটা দুর্গ। মানে এটা যেমন ইসলাম রক্ষার দুর্গ, এটা দেশ রক্ষার দুর্গ, এই জুলাই সেটা প্রমাণ হয়েছে। তো এই যে এই দুর্গ ব্যবহার করে খুব সহজে কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায়, তো যে মাদ্রাসা শহীদদের খুঁজে বের করো এবং তাদেরকে সম্মানিত করো। কিন্তু যে আপনি যেটা বললেন যে মাদ্রাসাগুলোই হলো তৌহিদ জনতার যে অভিভাবক যারা আছেন তাদের দুর্গ, তো এই ক্ষেত্রে তো একটা আমরা সমালোচনা সামনে আসে আমাদের যে এই শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি বা মাদ্রাসা কেন্দ্রিক অ্যাক্টিভিটিস করার কারণেই রাজনৈতিক ময়দানে 24-এর পরবর্তীতে তারা কিছুই করতে পারেনি এবং তাদের তেমন এখন আমরা তাদের সফলতা দেখতে পাচ্ছি না শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক তাদের কাজ হওয়ার কারণে। কিন্তু তারা যদি মাদ্রাসা থেকে বের হয়ে সমাজ কেন্দ্রিক এবং এবং মূল রাজনৈতিক আমরা যে রাজনৈতিক দলগুলোকে দেশে রাজনীতি হিসেবে যারা রাজনীতি করছে বলে জানি, তাদের মতো যদি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে রাজনীতি করতে পারতো তাহলে তো আরো বেশি সফলতা আসতো। এটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে। আর আমি যেটা বলতেছি এটা হচ্ছে জুলাইয়ে আমাদের অবদানটা নিজেদেরটা তো নিজেদেরকে সংরক্ষণ করতে হবে আগে। মানে এটা কেন সংরক্ষণ করতে হবে, ওই যে বললাম দুইজনের নাম জানেন আপনি, যখন মানে সাধারণ সবাইকে জিজ্ঞেস করবেন যে জুলাই কারা রাস্তায় নামছে, আবু সাইদ, মুগ্ধ, মানে সব এই এই দুইটা নামের সাথে তিনটা নামের সাথে আমার মাদ্রাসা শহীদদের একটা নাম কেন জুড়াইলো না, কেন জুড়াইলো না আমি বলি। মানে আমি এটা আক্ষেপ নিয়ে কেন বলতেছি, আপনি বিশ্বাস করেন আপনি আমাকে বাংলাদেশের যে কোনো শহীদের সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাকে একদম ঠাস ঠাস বলে দিতে পারবো। আলহামদুলিল্লাহ জুলাইয়ের পর থেকে এই দৌড়াদৌড়ি করতে করতে প্রতি শহীদ পরিবেশে জোড়াতে জোড়াতে পড়ালেখা করতে করতে শহীদদেরকে নিয়ে আমার সবগুলো একদম মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশে কোন স্পটে কী হয়েছে আমি একদম আপনাকে বলতে পারবো, কয়জন শহীদ হয়েছে, কোন দিন কে কে শহীদ হয়েছে জায়গায় আমি সব বলতে পারবো। তো আমি আপনাকে ওই দায়িত্বের জায়গা থেকে বলতেছি, মাদ্রাসা শহীদদের যেই জুলাইয়ের ইতিহাস, তাদের যে স্পিরিট এখানে ছিল, এটা অবিশ্বাস্য। মানে এতটাই অবিশ্বাস্য, এত সাহসিকতা তাদের মধ্যে ছিল। এই সাহসিকতার একটা গল্প তো সবার জানা দরকার ছিল। এই জানাইতে না পারার ব্যর্থতা আমি মনে করবো আমাদের রাহবারদের এবং আমাদের। তো আমার কাছে মনে হইলো যে দেখেন, শাপলাকে নিয়ে যখন প্রশ্ন ওঠে, মোদী বিরোধী আন্দোলনকে নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন তো বলা হয় যে সেই সময় যারা দায়িত্বে ছিল তারা কেন পারলো না শহীদদের সম্পর্কে নিয়ে আসতে, তাদেরকে সামনে আনতে। তো জুলাই যেহেতু আমরা ছিলাম, মানে আমরা তো খুব বড় কিছু না, কিন্তু আমাদের পরের প্রজন্ম যদি জুলাই, ঠিক আমি তো বললাম জুলাই হচ্ছে প্রাসঙ্গিক জিনিস সামনের বাংলাদেশে। তো প্রাসঙ্গিক জিনিস নিয়ে তো প্রশ্ন আসবে যে মাদ্রাসার ছাত্রদের কি অবদান ছিল। এবং আপনি দেখছেন এই 1.5-2 বছরে খুব ভালোভাবে তাদেরকে মাইনাস করার একটা চেষ্টা করা হয়েছে। আমি যদি একটা কথা বাড়তি বলে একটু এখানে অ্যাড করি, যে মাদ্রাসার ছাত্রদের কীভাবে অবদান মাইনাস করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যখন মানে জুলাইয়ের পর আবার জুলাই আসলো, 25 সালের জুলাই, তখন হচ্ছে দিবস ভাগ করা হচ্ছিল, কোন দিন কোন দিবস করা হবে। তখন হচ্ছে মাদ্রাসা শহীদদেরকে একটা দিবস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 21শে জুলাই। আপনাকে আমি বলি, 21শে জুলাই মাদ্রাসা দিবস, এই কথাটা যখন আপনি আজ থেকে 15 বছর পর বলবেন, আপনাকে তো প্রশ্ন করা হবে যে 21শে জুলাই কেন মাদ্রাসা দিবস হইল। আপনার কাছে কোনো উত্তর আছে? 18 জুলাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি দিবস। মানে হচ্ছে আপনাকে যখন 15 বছর পর জিজ্ঞেস করা হবে প্রাইভেট ইউনিভার্সিটি 18 জুলাই দিবস কেন, তখন আপনি একদম ঠাস ঠাস উত্তর দিতে পারবেন যে 16 জুলাই 17 জুলাই যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, আন্দোলন স্থিমিত হয়ে গেছে, তখন 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নেমে জুলাইকে আবার পুনরুজ্জীবিত করছে। এই জন্য 18 জুলাই কি প্রাইভেট ইউনিভার্সিটি দিবস। তো 21শে জুলাই মাদ্রাসা দিবস হওয়ার কারণ কি? কিছুই নেই। আমাদেরকে একটা মানে ধরাই দিল যাতে ভবিষ্যতে আমরা মাইনাসে যাই। এটাই। আপনি কি মনে করেন 19 জুলাই, এই 19 জুলাই কেন? 19 জুলাই 15 জন মাদ্রাসার ছাত্র জীবন দিছে। এটা কি একই স্পটে না, যাত্রাবাড়িতে, উত্তরাতে, মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। শুক্রবার ছিল, বুঝিয়েন 19 জুলাই শুক্রবার ছিল। জুমার নামাজের পরে, জুমার পরে মানে সিঁড়ি দিয়ে নামার সময় আমি এরকম আল্লাহ করিম মসজিদ, মোহাম্মদপুর, বিভিন্ন স্পট, মানে ওই দিন তো কোনো কর্মসূচি ছিল না, নেট নাই, কর্মসূচি কে দিবে, বৈষম্য ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক দিবে, নাই। কিন্তু 19 জুলাই শুক্রবারের নামাজ থেকে বের হওয়ার সময় সিঁড়ির মধ্যে দাঁড়ায় সর্বোত্তম তাকবীর দিয়ে জুলাইয়ের স্পিরিট পুনর্জীবিত করছে মাদ্রাসা ছাত্ররা। এই কথাটা তো আমরা বলতে পারতেছি না, মানে জানাতে পারতেছি না। এই যে আফসোসটা, আমি এটা নিয়ে মানে ঘুমাইতে পারি না, আমার কাছে যেটা সত্যি কথা। তো আমাকে আবার অনেকে বলে যে ভাই আপনি এত মাদ্রাসা শহীদদের গল্প এটা মানে ফেসবুকে কেন। তো আমি তো আসলে দুঃখ নিয়ে বলতে পারি না যে আমি তো এত টাকা পয়সা পালাও না, আমি এত বড় সংগঠনের লোক না যে আমি সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল কর্মসূচি দিব, সবাই আসবে, 5-6 লাখ মানুষ আসবে, তাদেরকে আমি জুলাইয়ের গল্প বলবো, এরকম তো সুযোগ নাই, পারবো না। আমার তো একটা ওয়ে বাই করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক বাই করছি, যেখানে অনেক মানুষ যুক্ত আছে। তো কিছু মানুষ আলহামদুলিল্লাহ ভালোবাসে এই কাজের কারণে, তারা দেখে, পড়ে, শেয়ার করে, এটা মানুষের কাছে যাইতেছে। প্রতিটা পোস্ট আলহামদুলিল্লাহ 5-6 লাখ মানুষ পড়ে নিয়মিত। তো আমি তো 5-6 লাখটা মানুষ হলে জানতে পারছি। এখন এই 5-6 লাখ মানুষ যদি মুখে মুখে আরেকজনকে বলে
বাড়লো। এই যে একটু একটু করে আমরা চেষ্টা করতেছি মানুষকে জানানো। 19 জুলাই মাদ্রাসা দিবস হওয়া দরকার ছিল। 19 জুলাই, মানে এটা আমি কারো মত থেকে নিয়ে বলতেছি না, আমার কাছে মনে হইলো। কারণ হচ্ছে ওই দিন 15 জন মাদ্রাসা ছাত্র জীবন দিছে এবং এর মধ্যে বেশিরভাগই ছোট ছোট বাচ্চা। আল্লাহ করিম মসজিদের সামনে 2-3 জন। এই কত সে হাফেজ ইব্রাহিম, কত বছর, 12 বছর হবে ওর, একদম একদম ছোট একটা ছেলে হাফেজ। পরে শহীদ আদিল নারায়ণগঞ্জ ইয়াতে ভুইগড়ে, হ্যাঁ, হেলিকপ্টারতে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে রাস্তার পাশে। এভাবে মানে মাদ্রাসা ছাত্রদের ওই দিনের অবদান অবিশ্বাস্য। আমি যদি একদম না বলি এটা মানে আমার সাথে আমি আনজাস্টিস করব। যাত্রাবাড়িতে 19 জুলাই তো মানে ওখানে একটা যুদ্ধ হয়েছে, মানে একদম। আমি তো বললাম আপনাকে যে আমি স্পোর্টের গল্পগুলো জানি। 19 জুলাই জুমার পরে মিছিল সব দিক থেকে মসজিদ থেকে বের হয়ে আসছে হচ্ছে কাজলাতে, আর যাত্রাবাড়ি মোড়ে পুলিশ অবস্থান করতেছে। হ্যাঁ, তো এই কাজলার মধ্যে রাজনৈতিক দ্বারা বিভিন্নভাবে এখন সরকারি দল বিরোধী দল যাই হোক, মানে রাজনৈতিক পরিচয় ছিল। তারা হচ্ছে যে এই চলো সামনে চলো, এখন আমরা যাত্রাবাড়ি আমাদের রাস্তা আমরা দখলে নিব, মোড় আমরা দখলে নিব, এটা বলি তারা পিছিয়ে যাইতো, সামনে যাইতো মাদ্রাসা ছাত্রগুলা। এবং এভাবে সামনে যাইতে গিয়ে শহীদ আহমদ আবদুল্লাহ, তার মুন্সিগঞ্জ মাদ্রাসায় পড়তো। সে হচ্ছে যে মুন্সিগঞ্জ মাদ্রাসা থেকে বাসায় আসতেছিল। তো বাসায় আসার সময় সে এই আন্দোলন দেখে সে স্পিডে চলে আসছে আর কি। মাদ্রাসা ছাত্রদের যেটা হয়, তারা জিহাদের ময়দান মনে করে একটা আন্দোলনকে। তাদের এই স্পিডটা ছিল, এটা তো আমি যেটা দেখছি আমি তো এটা অস্বীকার করতে পারবো না। তাদের এই স্পিডটা ছিল। তো তারা হচ্ছে যে ওই আহমদ আবদুল্লার কথা বলছিলাম, আহমদ আবদুল্লাহ সামনেই চলে গেছে। তারপরে যখন ওই ওখান থেকে মোড় থেকে ওই যে সজোয়া যানগুলো সাদা, ওইটা নিয়ে পুলিশ এক টানে সবাইকে মানে বাড়ি মারি সামনে চলে গেছে গুলি করতে করতে। তো ওই আহমদ আবদুল্লার পায়ে একটা গুলি লাগছে, কোমরে একটা গুলি লাগছে, হাতে একটা গুলি লাগছে, ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে যে ওই গাড়িটা যখন ব্যাক দিচ্ছিল, মানে ওরা সামনে গেছে, আমি বললাম না, মানে উপর থেকে ফ্লাইওভার উপর থেকে নিচে দিয়ে গেছে, আপনি পয়েন্ট অফ ভিউটা বুঝিয়েন। তো তখন ছিল অনেক স্পিডে গেছে। এটা আমাদের সাধারণ সমাজের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নিজের চোখে দেখছিল, ওখানে ছিল। আবার কিশোরগঞ্জের মামুন ভাই থেকে, আমি অনেকজন থেকে মানে ওখানে যারা ছিল তার থেকে কথাগুলো নিছি, কি হয়েছে আমি বোঝার চেষ্টা করছি আর কি। প্রতিটা স্পোর্টেরই গল্প এরকম। তো পিছনে যখন আসতেছিল ও তো গুলি গুলি খাই পড়ে গেছে। আহমদ আবদুল্লাহ বয়স 14, ছেলেটার মোটা সোটা খুব সুন্দর, বয়স 14। মিজান জামাতে পড়তো মুন্সিগঞ্জ একটা মাদ্রাসায়, প্রসিদ্ধ মাদ্রাসা। তো পিছনে আসার সময় তো ও পড়ে আছে দেখছে না, তো গাড়িটা একটু ব্যাকা করে ইচ্ছা করে ওর হাতের বুদ্ধি চালিয়ে গেছে। ওর হাতটা এরকম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবং আলাদা হয়ে গেছে। তো ওকে কবর দিতে হয়েছে এটার সাথে, এটা ব্যান্ডেজ করে। মাদ্রাসা ছাত্রদের 19 জুলাইয়ের গল্প আমি আপনাকে বলতেছি, এত নির্মমভাবে তারা মানে নিজের জীবন বিলিয়ে দিছে দেশের জন্য। তো ওই যে বললাম মাইনাস খেলা, 21 জুলাই আপনার কিছুই না, কিন্তু আপনাকে 21 জুলাই মাদ্রাসার রেসিডেন্স যে নামে একটা দিবস দেওয়া হলো মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসা ছেলেদের বা মাদ্রাসা ছাত্রদের অবদান নিয়ে একটা অনুষ্ঠানও হয়েছিল এবং সেই অনুষ্ঠানটাও বিভিন্ন কারণে আমরা প্রশ্নবিদ্ধ দেখেছিলাম। এই ব্যাপারে আপনার কোনো? ওই দিন অনুষ্ঠানটা তো সাকসেস হয় নাই, কারণ হচ্ছে ওই দিন 21 জুলাই আপনার মনে আছে কিনা মাইলস্টোনে দুর্ঘটনা একটা ঘটছিল। দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা হওয়ার কারণে ওই জায়গায় এই জিনিসটা মানে অফ হয়ে গেছে। এবং ওই অনুষ্ঠানটা আসলে কোনো প্ল্যান ওয়েজ হয়েছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে ওখানে সব মাদ্রাসার শহীদদের পরিবারকে ডাকাই হয় না। কারণ শহীদদের সাথে মাদ্রাসা শহীদদের সাথে যারা ওইটা অর্গানাইজ করছে বা মন্ত্রণালয়, বিশেষ করে মন্ত্রণালয়ে কারো যোগাযোগই ছিল না। তো প্রাইভেট ইউনিভার্সিটির যে দিবসটা হয়েছে, ওখানে প্রাইভেট ইউনিভার্সিটির যতগুলো মূল চেহারা ছিল, শহীদ ছিল, তাদের সবাই গিয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে হয়েছে। তার আপনার কথায় উঠে এসেছে যে মাদ্রাসার অনেক ছেলেরা শহীদ হয়েছেন, কিন্তু তারা যে স্পৃহা নিয়ে মাঠে নেমেছিলেন, পরবর্তীতে তারা শহীদ হওয়ার পর ওই স্পৃহা নিয়ে কেউ তাদের অধিকারগুলো আদায় করেন। এখন আমি বলবো যে অনেক ছাত্র, অনেক ওলামায়ে কেরাম পরিপূর্ণ স্পৃহা নিয়েই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলনের পরে তাদের এই স্পৃহাটা কোথায় হারিয়ে গেল? এটা তাদের অধিকার তো তাদের নিজেদের অধিকার নিজেরা আদায় করে নিতে হবে। আপনাকে কেউ তো ঘরে এসে দিয়ে যাবে না অধিকার। এই অধিকার কেন তারা আদায় করে নেয়নি? এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আমরা এখনো পর্যন্ত দেখেছি যে প্রত্যেকটা দিবস, আপনি যে দিবসের কথা বলছিলেন, তারা দিবসগুলো খুব সুন্দরভাবে পালন করেছে এবং তাদের খোঁজ খবর নিয়েছে, বিভিন্ন সভা সমাবেশ করেছে, বিভিন্ন দোয়া আয়োজন করেছে। তো তৌহিদি জনতা বা এই মাদ্রাসা কেন্দ্রিক যে সংগঠনগুলো আছে বা যারা শহীদ হয়েছে, তারা কি এরকম কোনো অনুষ্ঠান, স্মরণ সভা, এরকম কোনো দোয়া মাহফিল শহীদদের স্মরণে এমন কিছু করেছে? ওই ওই দিনের প্রোগ্রামটাই ওখানে মানে ওখানে হচ্ছে যে সব পরিবারকে দাওয়াতও দিতে পারেনি, কারণ কানেক্টিভিটি ছিল না ওই সময়টা। এছাড়া আর কোনো আর কোনো তেমন প্রোগ্রাম আমি দেখি নাই। রাজনৈতিকভাবে যদি বলি, চরমনাইয়ের আমি এখন পর্যন্ত 5 জন শহীদ পাইছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, চরমনাই কেন্দ্র যদি আমাকে দেখায় বলতে পারে যে ওরা এই 5 জন শহীদকে চিনে, আমি 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 ভুল স্বীকার করবো, দায় নিব এটার। ওরা জানে না, মানে ওদের শহীদ ওরা জানে না। হ্যাঁ,
তো এই 5 জনের মধ্যে আমি 2-3 জনের নাম অলরেডি ফেসবুকে মানে সবাইকে প্রকাশ করছি, তারা খুব খুশি হয়েছে। আর কয়েকজন এগুলো প্রকাশ করবো সামনে। ওরা হচ্ছে দায়িত্বে ছিল চরমোনাইয়ের। তো তারা স্মরণসভা করবে তখন যখন সে শহীদকে জানবে। তো এখানে ব্যর্থতা আছে আমাদের। আমি এগুলো নিজের আত্মসমালোচনা করতেছি যাতে আমাদের এগুলো ফিল আপ হয়, যে এগুলো যাতে আর না হয়। আমরা কীভাবে আমাদের শহীদদেরকে মূল্যায়ন করতে পারি, কারণ দিন শেষে শহীদদেরকে মূল্যায়ন করার মাধ্যমে একটা জাতি হয়ে ওঠে আমি মনে করি। ইতিহাস যখন ভুলে যাই আমরা, তখন তো আমরা অবশ্যই মানে ভুল পথে আগাবই। আমাদের যে 13 শাপলার যে এটা ছিল সেটা একটা ইতিহাস ছিল, সেখান থেকে শিক্ষা নেওয়া হয়নি। 21 ঘটেছে, 21-এও শিক্ষা নেওয়া হয়নি। 24 ঘটেছে, 24-এও শিক্ষা নেওয়া হয়নি। কারণ এখনো পর্যন্ত তেমন আপনাদের কোনো পদক্ষেপ বা যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট তাদের কোনো পদক্ষেপ সামনে আসেনি। এবং দীর্ঘদিন পর একটা লিস্ট এসেছে মাদ্রাসা শিক্ষার্থীদের, ওই লিস্টটা কারা করেছিল? আচ্ছা, ওটা হচ্ছে তরুণ প্রজন্ম নামে আশরাফ মাহাদী ভাইরা মনে হয় একটা তালিকা করেছিল, প্রায় মনে হয় 79 জনের। সেখানে আমি মানে ভালো মানে একদম 9 থেকে ভালোই হয়েছে, কিন্তু ভুল ছিল আর কি। অনেক অনেক মাদ্রাসায় পড়া নেই এমন শহীদদের নামও ঢুকেছে, আবার অনেকে বাদ পড়িয়েছে। প্রাথমিকভাবে যে তালিকাটা ওরা করছে, এটা ওই সময়টার জন্য মানে খুব দ্রুত সময়ের মধ্যে এতটুকু তালিকাও খুব ভালো হয়েছে। কিন্তু এর বাহিরে আমি এটাকে আবার কাস্টমাইজ করে বাংলাদেশের প্রতিটা শহীদ অ্যানালাইসিস করে আমি হচ্ছে আবার নতুন করে একটা তালিকা করেছি, এবং ওই অনুযায়ী এখন ডকুমেন্টেশনের কাজ করতেছি যাতে। আপনার যে কাজ, আমরা তো শুধুমাত্র আপনার কাজের মধ্যে শুধু মাদ্রাসা কেন্দ্রিক কাজ দেখিনি, আপনি তো জেনারেল অনেক মানুষের কাছে গিয়েছেন, অনেক গার্মেন্টস কর্মী, অনেক রিক্সা চালক, তাদের পরিবারের পাশেও গিয়েছেন। তো এমন কোনো ঘটনা আছে যেটা আপনার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে বা আপনার স্মৃতিপটে সারা জীবন একটা দাগ কেটে থাকবে, আমাদের সাথে যদি দর্শকদের সাথে শেয়ার করতে চান? আসলে ওই শুরুতে আমি আপনাকে বলছি মানে কানেক্টেড সবগুলা, যে জুলাই এত বিস্তার মানে আপনি দেখেন একটা মানুষ যখন শহীদ হয়েছে, তার বোন আছে, তার বোনের একটা, তার ভাইকে নিয়ে একটা গল্প, তার বাবা মা আছে, তার মায়ের একটা গল্প, বাবার একটা গল্প, মনের কথাগুলোই তো গল্প। তো এই যে, এবং মাকে কি বলি গেছে তার জন্য এটা একটা গল্প, বাবাকে কি বলি গেছে, বাবার সাথে কি স্মৃতি শেষ সময়ে শহীদ হওয়ার আগে, এটা একটা গল্প। তো প্রতিটা শহীদের এরকম বিস্তার ইতিহাস। তো সেখান থেকে যদি আমি ছোটো ছোটো করি, একদম যেহেতু জিজ্ঞেস করলেন একটু সময় নিয়ে বলি, পয়েন্ট পয়েন্ট করে বলি। আমি প্রথমে আমি রাজনৈতিকভাবে বলি বা ইয়াভাবে বলি, রিক্সাওয়ালা শহীদ বা এভাবে যদি বলি, শুরু করি যদি আমি এখন একদম সরকারি দল যদি বলি, বিএনপি শহীদ। বিএনপির ছাত্র দলের, বিএনপির না, আমি পয়েন্ট করে দিচ্ছি, ছাত্র দলের জুলাই খুব অবদান। তারা হচ্ছে অনেক জায়গায় খুব ভালো নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের ছেলেরা। তারা মানে হাসিনাকে পতন করানোর যে একটা স্পিরিট ছাত্র দলের ছিল, এটা জুলাই প্রকাশিত হয়েছে। যেমন আমরা যদি বলতে পারি, কুমিল্লার দেবিদ্বারের শহীদ, শহীদের রুবেল, শহীদ রুবেল, ওর তো গল্প মানে খুব মর্মান্তিক। বিএনপি হওয়ার কারণে ওকে শহীদ করা হয়েছিল। মানে উনি হচ্ছে যে আন্দোলন করতেছে করতেছে, তো গুলি 80 লাগছে পায়ে, উনি পড়ে গেছে, উল্টাই পড়ছে, চেহারা দেখা যাচ্ছে না। তো ছাত্রলীগরা ওনার উপর, ওই শহীদের উপর দিয়ে চলে যাচ্ছে, উনি এখনো শহীদ হয়নি, উনি কিন্তু পায়ে গুলি লাগছে মানে বেঁচে যাবে। কিন্তু উনি তো বুঝে নাই যে ছাত্রলীগরা চলে যাচ্ছে বা কি হচ্ছে এখানে। তো মানুষের গুলি লাগলে বা আহত হলে পানি খেতে ইচ্ছা করে, আমি দেখছি এটা। তো উনি হচ্ছে পানির জন্য মাথা ফিরেছে, পানি চাইবে, মাথাটা যে ফিরাইছে, একদম ছাত্রলীগ চলে গেছে ওনার শরীরের উপর দিয়ে, আর 2 জন মাত্র পার হয়ে যাবে, এই 2 জন বাকি আছে, এই 2 জন ওনার চেহারা দেখে চিনি ফেলছে, আর এটা তো রুবেল, এটা তো বিএমপি, ধরে রে। এরপর এটা বলার সাথে সাথে যারা সামনে আগে গেছে ওরা আবার পিছিয়ে আসছে, রড দিয়ে, লাঠি দিয়ে, হকিস্টিক ইচ্ছে মতো মারছে ওখানে, মারতে ওকে মানে শহীদ করে ফেলছে। এবং মৃত্যুর সময়ও বারবার পানি চাইতেছিল, মানে ওই তো পানির জন্য চেহারা ফিরে এসে মায়ের খেতে, স্যার পানি চাইতেছিল, কারণ পানির তৃষ্ণা মৃত্যুর সময় ওর। আর তার মধ্যে লাঠি এবং রটের বাড়ির বর্ণনা ওনার স্ত্রী আমাকে এভাবে দিছিল, এই জায়গায় রটের বাড়ি পড়ছে, তো এই জায়গাটা নরম, মানে কোমর এবং পাঁজরের মাঝখানে জায়গাটা, কিডনি যেখানে, তো এই জায়গাটা ফাটি কিডনি দেখা যাচ্ছিল আর কি। মানে আমি আপনি কী বলবো, এটা স্ত্রীর মুখে, এবং তার পাশে তার ছোট একটা বাচ্চা, খুব বুদ্ধিমান একটা বাচ্চা ছিল, খুব সুন্দর ফুটফুটে মেয়ে। তো ওনাদের সামনে এই বর্ণনা নিতে মানে এটা আসলে আমি এটা আপনার বুঝে বলতে পারবো না। তারপরে ছাত্রদলের শহীদ রাব্বি, মানে ছাত্রদলের শহীদ ওয়াসিমকে সবাই চিনে, এবং আমি দেখলাম যে সংসদে ওয়াসিমকেই সবাই মেনশন করে, কিন্তু ওদের অবদান যেরকম রাব্বিদের অবদানও সেরকম। মাগুরাতে সাকিব আল হাসানের যে এমপি, তার আসনে তার পেটুয়া বাহিনী, পুলিশ, ছাত্রলীগ গুলি চালাইছে 4 আগস্ট, যেভাবে মানুষ মনে করে না, ওরা পাখির মতো গুলি চালাইছে। তো ওই মিছিলের নেতৃত্বে ছিল ছাত্রদলের রাব্বি ভাই। তো মোটাসোটা মানুষ, এবং বিয়ে করছে কিছুদিন হয়েছে, তার
স্ত্রী তখন 3 মাসের আন্তঃসত্ত্বা, মানে গর্ভবতী। তো এই শহীদ রাব্বি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তার পাশে তার ভাতিজা আহত হয়েছে, তাকে হসপিটালে পাঠাইছে, হসপিটাল পাঠায় আবার আন্দোলন নেতৃত্বে গেছে গা। তখন হচ্ছে পুলিশ আবার ওই পুলিশ নেই ওই দিন, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ, তারা গুলি শুরু করছে আবার। যখন গুলি শুরু করছে এবার রাব্বির গুলি লাগছে। ছাত্র দলের পেজে ভিডিও আছে, এখানে গুলিটা লাগার পরে তো ও শরীর, বললাম না মোটা সোটা শরীর, বুঝে নাই, হাতটা ধরি রক্ত এরকম, সাদা একটা গেঞ্জি পড়ছে, সাদা না ছাই কালার জানি, রক্ত ভাসি যাচ্ছে, দেখা যাচ্ছে স্পষ্ট। ও হাঁটে ধরে হাঁটতে হাঁটতে যাইতেছে, মানে তার কিছুই হয়নি। এই হাঁটতে হাঁটতে হালকা সামনে গেছে, ওয়াবদা ব্রিজ মাগুরা পড়ে গেছে, ওই শেষ হয়ে গেছে হাসপাতালে যাইতে রক্ত ঝরতে ঝরতে। এটা কার আসন বললেন? সাকিব আল হাসানের। এবং ছাত্র দলের পেজে কিন্তু এইভাবে আমি এটা ওই দিন তুলে নিয়ে আসছিলাম, সাকিব আল হাসানের জন্মদিন ছিল, যে সাকিব আল হাসান এবং তার বাবার নেতৃত্বে ছাত্র দলের সাধারণ সম্পাদক রাব্বিকে খুন। এটা কি সরাসরি তাদের নেতৃত্বে প্রমাণ, সবকিছু প্রমাণ এখন তার মানে যদি বলার চেষ্টা করা হয় যে সাকিব তো দেশে ছিল না, তো মানে এরকম হইলে তো ওই যে নেতানিয়াহু বাসি যায়, নেতানিয়াহু তো ফিলিস্তিনে যাই মানুষ হত্যা করে না, সে তো আদেশের মাধ্যমে হত্যা করে। তো সাকিব আল হাসান হচ্ছে যে সে তো জানতো তার আসনে গুলাগুলি হইতেছে, সে তো জানতো তার পেটুয়া বাহিনী, তার মানে তার নেতাকর্মীরা গুলি করতেছে, সে কি এটা আটকানোর চেষ্টা করছে। ওই আসনের যে নেতাকর্মী সেটা তো তার অধীনেই, অবশ্যই তিনি তারাই তো গুলি করছে, তিনি প্রধান ছিলেন। হ্যাঁ। তো সে তো অবশ্যই একটা খুনি সাকিব আল হাসান। এটা তো এই ছাত্র দলের রাব্বির পরে তো বাচ্চা হইল, জুলাইয়ের পরে, মানে বাবা হারানোর পরে বাচ্চা হয়েছে এরকম মনে হয় 11 জন, 11 না 12 জন, আমি একটা তালিকাও করেছিলাম। প্রথমে জুলাই মাসাকার আর তারা মনে হয় 7 জন না 9 জন একটা তালিকা করেছিল, এটার পরে আমি আরো 11 12 জন একটা তালিকা, 13 জন মনে হয়, মানে অনেক আগে করছি। তো তো ওরা হচ্ছে বাবা শহীদ হওয়ার পরে জন্ম হয়েছে, দুনিয়াতে আসছে। তো তার মধ্যে একজন হচ্ছে শহীদ রাব্বি আর একজন হচ্ছে শহীদ রুবেল। ও দুইজনই ছাত্র দলের? হ্যাঁ, বিএনপি, এবং একজন বিএনপি একজন ছাত্র দলের। তো তাদের বাচ্চারা দুনিয়াতে আসছে কিন্তু বাবাকে দেখতেছে না, এবং বাবার কি হয়েছে এটা তারা মানে জানেই না এখনো, ছোট ফুটফুটে খুব বাচ্চারা ছাত্র দলের শহীদ রাব্বির। এরপরে হচ্ছে আব্দুল্লাহ মামুন আমানত, ছাত্র দলের নারায়ণগঞ্জ কলেজ শাখার সাধারণ সম্পাদক। উনি হচ্ছে যাত্রাবাড়িতে 5 আগস্ট শহীদ হয়েছে। তো মানে মর্মান্তিক কথা কি বলবো আপনাকে, উনি যখন ঘর থেকে বের হয়েছে 5 আগস্ট, কেন বের হয়েছে? জুলুমের অবসান ঘটাইতে। তো যাত্রাবাড়িতে কি হয়েছে এটা কেউ জানেও না, কারণ যাত্রাবাড়িতে ওই দিন এমন গণহত্যা হয়েছে, কেউ দেখারই সুযোগ পায় না যখন কি হচ্ছে। তো হারাই গেছে, মানে আর আব্দুল্লাহ আল আমানাতকে পাওয়া যাইতেছে না। পরিবার খুঁজতে খুঁজতে শেষ, পোস্টারিং করছে নারায়ণগঞ্জ পুরো শহরে, যাত্রাবাড়িতে, আশেপাশে শনিয়াকড়া, রায়েরবাগ, যে পোস্টারিংটা ওই সময় করছে। হ্যাঁ ওই সময় মানে ছেলের পাইতেছে না, আর স্ত্রী তার স্বামীরে পাইতেছে না, তার 2টা বাচ্চা আছে ওনার। তো কি বলবো, মানে এরপরে 13ই আগস্ট মনে হয় নাকি 14 আগস্ট, 14 আগস্ট হচ্ছে নিশ্চিতভাবে পাইছে, খবরটা এমনি মনে হয় 13ই আগস্ট পাইছে। 13ই আগস্ট ঢাকার মানে মর্গে লাশটা পাইছে। 13ই আগস্ট পাইছে হচ্ছে খালা, উনি হচ্ছে খালার কাছে বড় হয়েছে, কেন? তার মা বাবা ছিল না, আমানাত আব্দুল্লাহ আল মামুন আমানাতের মা বাবা ছিল না, তো উনি খালার কাছে বড় হয়েছে, খালাই উনাকে বড় করছে। আর স্ত্রী ছিল, স্ত্রী আরও 2-3 দিন আগে মর্গে গেছিল ঢাকা মেডিকেলের, তখন মর্গে সবগুলো লাশের মধ্যে আল মামুন আমানাতের লাশও দেখছে, কিন্তু লাশটার এমন অবস্থা ছিল, নিজের স্বামী লাশ তিনি চিনতে পারে নাই। পরে যায় 13ই আগস্ট অথবা 14ই আগস্ট খালা গিয়ে তারপর চিনতে পারছে যে ওনার লাশের অবস্থা এত বিকৃত ছিল, মানে চেহারা সুরত তো চিনাই যাইতেছে না, শরীর একদম মানে চিমাই ফেলছে। তাকে হচ্ছে যে গুলি করার পরে, মানে আমি তো বললাম ওখানে কি হয়েছে কেউ দেখে নাই, তো এটা একটা সম্ভাবনা যে গুলি করার পরে রাস্তায় পড়েছিল না। আপনি তো এই ভিডিওটা দেখছেন যাত্রাবাড়িতে, যে পুলিশ বাইর হওয়ার সময় ওপেন গুলি করে বের হচ্ছে, এবং পরে হচ্ছে ছড়াই ছিটাই গেছে। ওই ছড়াই ছিটাই যাওয়ার সময় যে লাশগুলো পড়েছিল তাদেরকে ইচ্ছে মতো মারছে। হ্যাঁ, মানে হয় কেউ কেউ তো ওখানে ওই যে দিন ইসলামের গল্প তো আমি অনেকবার বলছি, মাদ্রাসা ছাত্র দিন ইসলাম, ও তো গুলি খাওয়ার পরে বাঁচার জন্য হাত দিছিল, তো এই হাত একদম 1 গজ সামনে থেকে ওর গুলি করছে। ও যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে হাফেজ হয়েছিল দিন ইসলাম, ওর হাত এটা ছিঁড়ে বুকে বুলেটটা ঢুকিয়েছে, একদম এই জায়গাটা ছিঁড়ে, ভিডিও আছে, এই জায়গাটা ছিঁড়ে বুকে বুলেট ঢুকছে, এবং ওই বুকে কিন্তু আবার কোরআনও আছে। পুলিশের পিশাচতা ওই দিন ওই রকম ছিল। তো আব্দুল্লাহ আল মামুন, হ্যাঁ আমানত, ও হচ্ছে এক পাশে পরিচিত হইতে পারে, তারে খুব মারছে, এটা মানে লাশের অবস্থা দেখেই বলা যায়, কারণ গুলির কারণে তো শরীরের এই অবস্থা হয় না। ছাত্র দলের সংগ্রাম, তারা আরো অনেক শহীদ আছে, ওয়াসিম আকরাম আছে আমাদের। আমরা যদি এবার এখন যে বিরোধী দল, অন্য বিরোধী দলের দলের দিকে যদি যাই, হ্যাঁ, শিবির, এখানে জামাত না, শিবিরের
খুব অবদান ছিল জুলাই। জামাতের একটা ছোট অবদান ছিল, ওরা অ্যাম্বুলেন্সের একটা এবং হসপিটালিটির সরকারি হসপিটালগুলো ওই দিন মানে জুলাই চিকিৎসা দিয়ে চাচ্ছিল না, কিন্তু জামাতের একটা আপনারা জানেন যে অনেক হাসপাতাল রয়েছে এবং তাদের ডাক্তার টিম আছে, তারা জুলাই খুব মাঠে সক্রিয় ছিল, অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব সহযোগিতা করেছে। কিন্তু শিবির মাঠ পর্যায়ে একদম খুব অবদান রাখছে। আমরা তো মানে শিবিরের অনেক গল্পই বলছি এবং শিবিরের গল্পগুলো তারা ডকুমেন্টেশন করছে। এই জায়গায় সাংগঠনিকভাবে নিজেদের শহীদদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে শিবির আবার ভালো, তারা তাদেরকে মূল্যায়ন করে। আমরা সাতক্ষীরায় যে গল্পটা আমি আপনাকে মানে লোভনীয় গল্প, কেন লোভনীয় গল্প এটা আপনাকে না বলে থাকতে পারতেছি না। আনাস বিল্লাহ, হাফেজ আনাস বিল্লাহ মাদ্রাসা শহীদ এবং শিবিরের শহীদ। হাফেজ হচ্ছে কই মাদ্রাসা থেকে, এবং আপনি জানেন সাতক্ষীরা হচ্ছে পুরোটা জামাত, ওটা তো জামাতের এই জায়গা। তো তার বাবা ভাই তারা জামাত করে, তো সেই ক্ষেত্রে সে শিবির করতো, শিবিরের কর্মী, প্রথম কর্মী ছিল। তো আনাস বিল্লার গল্পটা মানে যেমন দুঃখের তেমন খুশিরও। কিভাবে? সাতক্ষীরায় জুলাইয়ের সময় কিছু হয়নি, জুলাইয়ের সময় সাতক্ষীরায় তেমন কিছু হয় নাই, কিন্তু 5ই আগস্ট যখন হাসিনা পালাইছে তো সবাই রাস্তায় নেমে আসছে। মানে না, হাসিনা পালানোর আগে সবাই রাস্তায় নেমে আসছে যে হাসিনা তারা পতন করবে। রাস্তায় মিছিল চলতেছে। এমন সময় নিউজ আসতেছে, তারা তো একটু বুঝেন সহজ সরল, ওইদিকে দক্ষিণ অঞ্চলের মানুষ, তো কিছু কিছু খবর আসতেছিল যে হাসিনা পালাইছে। তো এটা বাজারটার নাম হচ্ছে তালতলা বাজার, হ্যাঁ, প্রতাপনগর সাতক্ষীরার। তো ওই বাজারে যখন মানুষ সবাই জমা হয়ে একজনের পর একজন বক্তব্য দিচ্ছে, জামাতের নেতৃবৃন্দরা, খবরটা আসার পরে, তো এটা এখনও নিশ্চিত না, কিন্তু ওই যে যুবক পোলাপান জেনজি যেগুলো আছে, এরা কি করছে 10-20-25 জন মিলে একটা মিছিল নিয়ে পুরো প্রতাপনগর একটা ঘুরান দিবে চিন্তা করছে। হ্যাঁ, মানে ওদের উদ্দেশ্য হচ্ছে এখনও যারা রাস্তায় নামে নাই, হাসিনা পালাইছে শুনলে তো তারা চলে আসবে, তারা চাচ্ছিল সবাইকে কানেক্ট করতে। তো ওরা পালাইছে হাসিনা পালাইছে মিছিল নিয়ে পুরো প্রতাপনগর ঘুরতে ওই প্রতাপনগরের চেয়ারম্যান হচ্ছে জাকির চেয়ারম্যান। হ্যাঁ, মানে আপনার গল্পটা বলার পর হয়তো দয়া লাগতে পারে, এই জন্য আমি একটু শুরুতে বলি জাকির চেয়ারম্যান কেমন। সে হচ্ছে একটা নরপিশাচ, সে সবাইকে তুই তুকারি করে ব্যবহার করতো, মানে সে কারো তুমি এবং আপনি করে কারোর সাথে কথা বলতো না। আপনি স্টিল প্রতাপনগরে গিয়ে খবর নিতে পারেন আমি যদি মিথ্যা বলে থাকি। সে সবার সাথে তুই করি কথা বলতো, মানে আওয়ামী লীগ তো বলার চেষ্টা করবে আমি মিথ্যা বলতেছি, জন্য বললাম আর কি। তো ও হচ্ছে সবার সাথে তুই করি কথা বলতো এবং মানুষকে মানে বিচার করতো না, গ্রামের বিচার হয় না, এই বিচারে একটা লাঠির জায়গায় সে 10টা বাড়ি মারতো, লাথি মারতো। মানে ওই যে রাজকীয় যে একটা নীতি, ওই মানুষের সাথে প্রয়োগ করা, মানুষকে দুর্ব্যবহার করা, ওই জিনিসটাও করতো। তার প্রতি মানুষের অনেক ক্ষোভ ছিল, মানে এটা তো একদিনের ক্ষোভ না, এটা তো 17 বছরের ক্ষোভ, সে জুলুম করছে। তো জাকির চেয়ারম্যানের হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, চেয়ারম্যানদের তো বুঝেন বিশাল, মানে অবৈধ টাকা দিয়ে বিশাল বাড়ি। তো এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জাকির চেয়ারম্যানও তখন জানে না যে হাসিনা পালাইছে। ওদের কথাই যখন ওই যে বললাম একটু খবর আসতেছে, কখন 12টার দিকে করে বা 11টার দিকে করে, তখন ওরা যখন বলছে পালাইছে হাসিনা পালাইছে, একটা মিছিল আওয়াজ শুনি ওর মাথা গেছে গরম হয়ে। ওই ধাম্বিকতা, আমার আফা পালাইছে, এটা তো হইতে পারে না। ও কি করছে, ও আবার এটাও বলি, জাকির চেয়ারম্যান আওয়ামী লীগে আসার আগে ছিল হচ্ছে কোস্টগার্ডে চাকরি করতো। আপনি জানেন কোস্টগার্ডে যারা চাকরি করে তাদের নিশানা কিন্তু খুব ভালো হয় গুলির, এবং সে গুলির সব কিছু চিনে। সে তার বাসায় অবৈধ অস্ত্রের বিশাল মহড়া পাওয়া গেছে। তো ওর ধাম্বিকতা আর আটকে থাকে নাই, ও হচ্ছে যে 2 তলার উপর থেকেই, মানে বাইরেও যায় নাই, উপর থেকেই ওই মিছিল 20-25 জন ছেলে আছে তাদের দিয়ে গুলি শুরু করছে। স্পটেই আনাস বিল্লাহ, এরপরে হচ্ছে যে আব্দুল বাশার এবং হচ্ছে আলম সর্দার, এই 3 জন শহীদ হয়ে গেছে স্পটেই। একজনের গুলি 4-5টা গুলি লাগছে। এরপরে হচ্ছে আমরা গাজী আহত হাসান ভাইয়ের কাছে গেছিলাম। ওনার হচ্ছে পায়ের এতটুকু অংশ নাই, মানে উনি আর আমি একসাথে বসছি, তো আমি ওনার পায়ের দিকে একবার তাকাই, আমার পায়ের দিকে একবার তাকাই, আমার 2টা পা আছে, ওনার একটা পা নাই। উনি এবার এসএসসি পরীক্ষা দিবে, বুঝতেছেন তো বয়স কত, আলিয়া মাদ্রাসায় পড়ে। তো ভাইয়ের হচ্ছে পায়ের যতটুকু অংশ এতটুকু অংশ ফালাই দিছে, এতটুকু অংশতে 9টা গুলি ছিল। আমি কিন্তু আপনাকে ছড়া গুলির গল্প বলতেছি না, বুলেট, এতটুকু অংশে 9টা বুলেট ছিল। এবং এই পায়ের যতটুকু অংশ আছে, মানে এতটুকু অংশ রানের এতটুকু অংশ আছে, এই এতটুকু অংশের মধ্যে এখনো 3টা বুলেট আছে, হাড্ডির মধ্যে আটকে আছে। এগুলো বের করাও যাইতেছে না, কেটেও ফেলতে পারতেছে না, মানে একটা চিকিৎসার অভাব বলতে পারেন আর কি। তো ওই ওখানে গুলি খাইছে এই জাকির চেয়ারম্যান। এভাবে গুলি করার পরে আর যারা ওই অন্যান্যরা, মানে ওখান থেকে কোনো রকমের যান নিয়ে কোথায় আসছে, তালতলা বাজার আসছে। আপনি পয়েন্ট অফ ভিউ বুঝিয়েন, বাজারে মিছিল হচ্ছে আর কিছু পোলাপাইন সবাইকে
আনন্দ মিছিল আর কি এটাকে বলতে পারেন, সবাইকে জানানোর জন্য আনন্দ মিছিল দিচ্ছিল। সেখানে গুলি করছে, 3জন স্পটে শহীদ হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে, অন্যরা আহত হয়েছে কয়েকজন। হ্যাঁ, আর কয়েকজন কোনোরকম যান নিয়ে বাজারে আসছে। বাজারে আসার পরে তারা হচ্ছে আবার 3জন শহীদ হয়েছে এটা তারা জানে না, কারণ প্রথমে গুলি খাইছে আনাস বিল্লাহ, প্রথম শহীদ তাদের সামনে আনাস বিল্লাহ হওয়ার পরে তারা মানে দৌড়ের উপর চলে গেছে। এখানে কি অবস্থা, কেউ আর হ্যাঁ, আরো 2জন শহীদ হয়েছে এটা জানে না। তো ওরা মূলত শহীদ হয়েছে কে, আনাস বিল্লাহ, হাফেজ সাহেব, আনাস বিল্লাহকে সবাই হাফেজ সাহেব হিসেবে চিনত, হাফেজ সাহেব শহীদ হয়েছে। তো এটা বাজারে গিয়ে বলছে তালতলায় যে আমরা ওখানে গেছি, আমাদেরকে গুলি করছে, আনাস বিল্লাহ মনে হয় শহীদ হয়ে গেছে মনে হয়। দক্ষিণবঙ্গের মানুষ অনেক সহজ সরল, আপনি বিশ্বাস করবেন, আপনি গেলে আমি প্রুফ পাবেন, এত সহজ সরল। আমরা ওখানে যখন গেছি, মানে আমরা তো এখানে ঢাকা শহরে বা যখন বিভিন্ন জায়গায় সফর করি, আমাদেরকে 50 টাকা ভাড়া বলে আমরা 30 টাকা বলি, আমরা মূলামূলি করি, কারণ একটু কম তো হইতেই পারে। কিন্তু ওখানে আমরা কোনো মূলামূলি করি নাই, 1 বারের জন্য আমরা সাতক্ষীরায় কারোর সাথে আমরা মার্কেটিং করি নাই ভাড়া, কারণ ওরা যত টাকা ভাড়া এত টাকাই বলে, 1 টাকা বাড়তি বলবে না। শত মানে অনেক শত জায়গায় মানুষ এবং সহজ সরল। রাস্তা দিয়ে যাচ্ছে একটা মানুষ, মানে আমরা অটো নিয়ে যাচ্ছি না, একটা মানুষ হাঁটে যাচ্ছে, ওরা দেখলে ওদের ভাষায় কেমন জানি ডাক দেয়, অনেক সুন্দর একটা ভাষা, ডাক দিয়ে উঠে ফেলে। আমরা এরকম মানে প্রতিটা গাড়িতে দেখছি, তারা এত সহজ সরল। আমি এই কথাটা কেন বলতেছি আপনার কাছে, মানে আওয়ামী লীগ তো বলতে পারে ওরা জঙ্গি, ওরা তো আমাদের অলরেডি জঙ্গি বলে, চলে জঙ্গি। তো তাদেরকে বলবো আপনারা দেখবেন যে সাতক্ষীরা মানুষ কেমন সহজ সরল। কিন্তু যখন খবর আসছে তালতলা বাজারে হাফেজ সাহেবকে গুলি করা হয়েছে, কে করছে, জাকির চেয়ারম্যান, সাথে সাথে পুরা প্রতাপনগরে 20,000 মানুষ জাকির চেয়ারম্যানের বাড়ি ঘেরাও দিয়ে ফেলছে। সেখানে গিয়ে দেখে 3জন স্পটে শহীদ হয়ে পড়ে আছে, আহতদের অবস্থা খারাপ, দৌড়াদৌড়ি চলতেছে। কিন্তু তুই চেয়ারম্যান শেষ, তুই এমন তো জুলুম অনেক করছিস, তার মধ্যে আমাদের হাফেজ সাহেবকে গুলি করছিস, তুই তো আর বাঁচার এখানে সুযোগ নেই। তো এটা হচ্ছে বাহিরের গল্প। এবার আমরা একটু ভিতরে যাই, ভিতরে কি চলতেছে। ভিতরে 25-26 জন লোক ছিল, ওই যে ডুপ্লেক্স বাড়ির ভিতরে, তার ড্রাইভার, মানে চেলা ফেলা, এবং তার স্ত্রীও ছিল। এবং প্রতাপনগরবাসীর থেকে আমরা অনেকজন থেকে তো একটা পয়েন্টের ভিউ বোঝার জন্য আমরা অনেকের কথাবার্তা বলি, ডকুমেন্টেশন করি। তো সবার সাথে কথা বলে বুঝলাম প্রতাপনগরের যে চেয়ারম্যান জাকির, তার স্ত্রী অনেক ভালো ছিল। হ্যাঁ, উনি রাতের আধারে বা বিভিন্নভাবে মানুষকে হেল্প করার চেষ্টা করতো, মানে যা সম্ভব। এবং কারোর সাথে খারাপ ব্যবহার হলে উনি বিভিন্নভাবে বার্তার মাধ্যমে ক্ষমা চাই নিত, এতটুকু ভালো ছিল। তো জাকির চেয়ারম্যান যখন ওই যে গুলি করতে বের হয়েছে না, বের হওয়ার আগে গুলি যখন তুলছে, গুলি করবে, স্ত্রী আটকাইছে যে যাইও না, গুলি করিও না, এগুলা নিরীহ পোলাপাইন। হ্যাঁ, ও শুনে নাই, ও কি করছে, থাপ্পড় মারে ফালাই দিছে স্ত্রীকে। স্ত্রী নিজে বলছে এই কথাগুলো, কাকে, শহীদের বাবাকে, পরে। তো সেখান থেকে জানলাম আর কি। তো এরপরে হচ্ছে জাকির চেয়ারম্যান তার স্ত্রীকে মেরে ফেলে গিয়ে গুলি করে 3টা মানুষকে মারলো। তো মানুষ যখন ঘেরাও দিয়ে ফেলছে, তখন স্ত্রীর পরের বর্ণনা হচ্ছে এবং সেনাবাহিনীর পরের বর্ণনা হচ্ছে, ও প্রথমে এই রাজনৈতিক দলগুলোকে কল দিছে, মানে ওই জায়গায় যেহেতু জামাতের নেতৃবৃন্দ আছে তাদের কল দিছে প্রথমে। তো জামাতের ওরা তো সাফলি বলে দিছে তুই যে এখানে করছিস তুই শেষ। হ্যাঁ, এরপরে হচ্ছে বিএমপিকে কল দিছে, বিএমপিরও বলছে যে না, তোর সাথে আমরা নাই। সেনাবাহিনীকে 3য়বারে কল দিছে যে আমারে বাঁচান, আমি একটা ইয়ার মধ্যে পড়ে গেছি। তো আমার অন্য ভাষাগুলো মুখস্থ নাই, মানে সাতক্ষীরার ভাষা ওরা আমার কীভাবে কথাগুলো বলছে। আমার এই কথাটা মনে আছে, সেনাবাহিনী ওকে জিজ্ঞেস করছে তুই কি কাউকে মারছিস, ওদের ভাষায় বলছে আর কি, যে তুই কি কাউকে মারছিস। তো বলতেছে যে আমি গুলি করছি, 1-2টা মনে হয় পড়ে গেছে, এরকম করে বলছে আর কি, যে 1-2টা পড়ে গেছে, মানে হয়তো মারা গেছে। সেনাবাহিনী ওর লগে লগে রিপ্লাই করছে, তাহলে তোর আর বাঁচার অধিকার নাই। একদম এক্স্যাক্ট সেনাবাহিনী এই কথাটাই বলছে, তাইলে তোর আর কোনো বাঁচার অধিকার নাই, এটা বলে কল কাটে দিছে। ও তো বুঝছো আর কপালে নাই। ভিতর থেকে যত গুলি আছে, আমি আপনাকে কিন্তু সময়গুলোও বুঝিয়েন, পয়েন্ট অফ ভিউটা। তখন মানুষ জমা হইতে হইতে 2টা বাজে গেছে, 1টা 2টা বাজতেছে, 5ই আগস্ট 1টা 2টা। এই 1টা 2টা থেকে রাত 8টা পর্যন্ত এক লাগাতার 20,000 মানুষে ঘরে ঢুকতে না দেওয়ার জন্য সে ওপেন ফায়ারিং করছে। লোকবল নিয়ে, হ্যাঁ, লোকবল নিয়ে, মানে একজন তো ফায়ারিং করা সম্ভব না, সবাই মিলি বিভিন্ন দিক থেকে, ছাদের উপর থেকে, বারান্দা থেকে, ডুপ্লেক্স বাড়ির তো অনেক বাইরে, শুধু ওই এক বাড়ি থেকেই পুরো এলাকার মধ্যে। হ্যাঁ, এলাকা বলতে ওই বাড়ির আশেপাশে তো সবাই খ্যাত, হ্যাঁ। বাড়ির আশেপাশে খ্যাতে মানুষ, সামনে রাস্তায় মানুষ, বাজারে মানুষ, 20,000 মানুষ। তো ওরা মানে বুঝতেছেন তো পুরো একটা অবস্থা। ও বাঁচার সব চেষ্টা করছে, গুলি করতে করতে আর কতক্ষণ, ও তো বুঝছে হবে না। মানুষ হচ্ছে নিচে আগুন জ্বালাই দিছে, আগুনের তাপে ওরা ছাদে গেছে, ছাদে গিয়ে ওই যে টাঙ্কির পানি ছাড়িয়ে দিছে যাতে ছাদ গরম না হয় রোদে, এই সরি আগুনের তাপে। তো এরপরে হচ্ছে মানে যখন বুঝছে আর পারবে না, এবং ওর স্ত্রী বাচ্চারাও আগুনে মানে মৃত্যুর একটা কাছাকাছি চলে গেছে, তখন আত্মসমর্পণ করছে। তো আত্মসমর্পণ করেই উপর থেকে নিচে লাফ মারছে, মানে আত্মহত্যা করতে চাইছে, আত্মহত্যা করতে পারে নাই, মানুষ ধরে ফেলছে। ধরার পরে ওখানে স্পটে একদম মানে
জুলাইয়ের কোনো গণহত্যার বিচার এখনো হয় নাই। আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। জুলাই, আমি মানে ডেটটা ভুলে রাখতে যাতে 10 বছর পরে এই ভিডিওটার ডকুমেন্টেশন থাকে। আজকে 2026 এপ্রিলের 2 তারিখ, এখন পর্যন্ত জুলাই কোনো গণহত্যার বিচার হয়নি, একটা বিচারও হয়নি, জাস্ট ওই আদেশ জারি করা হয়েছে। কিন্তু শহীদ আনাস বিল্লাহ, শহীদ এরপরে আবুল বাশার এবং আলম সর্দার, এই 3 জন শহীদের বিচার ওই জায়গায় হয়ে গেছে। ওই চেয়ারম্যান সহ 6 জনকে, মানে গুলি তো অনেক করছে, আমি বললাম 25-26 জন ছিল, কিন্তু অনেকে পালা যেতে পারছে, কিন্তু 6 জনকে মানুষ পিটাই ওই জায়গায় শেষ করে ফেলছে। এবং সেনাবাহিনী পরে যখন শহীদের বাবাকে এই জিনিসগুলো বর্ণনা করতেছিল, তিনি সেনাবাহিনীর কমান্ডার সাতক্ষীরার, তিনি বললেন যে শহীদের আনাস বিল্লার বাবাকে, উনি তো হুজুর মানুষ, যে আপনি অনেক সৌভাগ্যবান, আপনার ছেলে শহীদ হয়েছে। মানে এমপি মন্ত্রীদের জানাজায়ও যে মানুষ হয় না, বড় বড় আলেমের মানুষ, মানে বড় বড় আলেমদের যে জানাজায় মানুষ হয়, আপনার ছেলের জানাজায় হাজার হাজার মানুষ, মানে মাঠ ভর্তি, ওখানে তো বিশাল বিশাল জমি, আপনি জানেন সাতক্ষীরায় অনেক ধান চাষ হয়, অনেক চাষ হয়, এইরকম মানে জমিকে জমি মানুষ দাঁড়াইছে, কাদার মধ্যে মানুষ দাঁড়াই জানাজা নামাজ পড়ছে, আপনার বলছে আপনার ছেলের জানাজা এরকম মানুষ পড়বে। আর ওই আওয়ামী লীগ তাদের জানাজা, মানে মানে কেউ তো পড়ার কথা, লাশগুলো ধরারও কেউ নেই, লাশগুলো একদম মানে মানে এমনভাবে মানুষের বিচার করছে, ওগুলো একদম মানে নৃশংসভাবে তাদেরকে বিচারের আওতাধীন করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের শিবিরের একজনের গল্প। শিবির এভাবে যাত্রাবাড়িতে অবদান রাখছে, বিভিন্ন জায়গায় শিবিরে অনেক শহীদ তারা অবদান রাখছে। আর মাদ্রাসা শহীদদের মধ্যে আমি একটু ছোট করে শেষ করে দিই, যেহেতু আপনি যেহেতু আমরা মানে এমন একটা গল্প নিয়ে বসেছি যে গল্প রচিত হয়েছে দীর্ঘ একটা সময় সংগ্রামে, এবং দীর্ঘ এত বড় গল্প যে এটা মানে এক পর্বের মাধ্যমে কোনোভাবে শেষ হওয়ার না, আমিও বুঝতে পারছি, কিন্তু আমাদের সময় কম, এই জন্য আমরা ছোট্ট করে শেষ করে দিই। তাহলে ছাত্র দলের কথা বললাম, শিবিরের কথা বললাম, মাদ্রাসা শহীদদের মধ্যে একজনের কথা আমি না বলে নয়, তামিন এবং সুজন। একটা মুভি সিনারি আমি আপনার এখন বলবো, খুব অল্প সময় বলে দিচ্ছি। নরসিংদীর ইটাখোলা একটা মোড়, ইটাখোলা মোড়ের মধ্যেই পুলিশ ফাঁড়ি আছে, ইটাখোলা পুলিশ ফাঁড়ি। ওই থানা থেকে পুরো জুলিয়ে গুলি করা হয়েছে। মানে যখনই জড়ো হইতো মানুষ আন্দোলন করার জন্য গুলি করতো, এবং তারা মানে অন্যান্য জায়গার মতো বাহিরে আসে গুলি করতো না, ওরা না কাপুরুষের মতো ভিতর থেকেই গুলি করতো, ছাদের উপর থেকে। ইটাখোলায় 19 জুলাই তামিন হচ্ছে মাদ্রাসার ছাত্র, সে হাফেজ পুরোটা পড়ে নাই, 20 পারা মনে হয় পড়ছিল, এরপরে কিতাবখানে ভর্তি হয়েছে। তো সে সেখানে আন্দোলনে গেছে, তামিন আন্দোলন করতেছে, হঠাৎ করে গুলি শুরু করছে। তো তামিন হচ্ছে গুলি খাই পড়ে গেছে, জায়গায় শহীদ হয়ে গেছে। তো বুলেটটা এখানে লাগছিল। শহীদ হওয়ার পরে তার বন্ধু সুজন, বন্ধুত্বের মানে যে প্রতীক এখানে ফুটে উঠছে। সবাই তো মানে দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় লুকাই গেছে, ওখানে 2-3 জনের লাশ পড়ছে, আরেকজন মাদ্রাসা সেখানে ছিল, 2 জন শহীদ হয়েছে মাদ্রাসার ওই ইটাখোলাতে। তো তারা হচ্ছে পড়ে আছে লাশগুলা, মানুষ ভিতরে ঢুকে গেছে, তারা হচ্ছে সবাই চেষ্টা করতেছিল লাশটা নিয়ে আসতে। গুলি খাইছে 3টা বাজে, রাত 8টা বাজে গেছে, 9টা বাজে গেছে, লাশ আনতে পারে না, গুলি ওপেন চলতেই আছে। আপনি বুঝিয়ে, যুদ্ধ চলতেছে ওখানে ওপেন, মানে উপর থেকে শুধু গুলি করতেই আছে, মানুষ আগে গিয়ে 3টায় লাশ পড়ছে, আর রাত 9টা বাজে তখনও কেউ সামনে গিয়ে লাশটা নিয়ে আসতে পারতেছে না, গুলি করতেছে ওরা। তো ওরা বসে আছে, কেউ আগাইলে গুলি করবে, এরকম একটা পজিশন, আর এমনি ঠাস ঠুস ওপেন ফাইট তো আছে। কিন্তু শেষে বন্ধু সুজন আর পারে নাই, বন্ধুর লাশ নিয়ে আসবো আমি, নাহলে লাশ গুম হয়ে যাবে। ও কি করছে, দৌড়াই গিয়ে তামিনের হাতটা ধরছে। মানে আমি আপনাকে, মানে বন্ধুত্বের এর থেকে সুন্দর প্রতীক হইতে পারে আমি কিভাবে বলবো। সুজন হাত ধরার পরে পুলিশ ওই ছাদের উপর থেকে সুজনকে গুলি করছে, একদম বুকে গুলি করছে। বুকে গুলি করার পরে তো তামিনের পাশে পড়ে গেছে সুজন পড়ার পরে তামিনের মা বাবা বললো আর কি, যে সিনেমাতে এরকম হয় মনে হয়, মানে তামিন আর সুজন একজনের দিকে একজন তাকাই ছিল, মানে সুজন তো বেঁচে নাই, চোখ খোলা, একদিকে মাথা হয়ে আছে। তামিন এই সুজন, মানে তামিন তো মারা গেছে, কিন্তু সুজন গুলিটা খাই পড়ছে মাত্র বন্ধুর পাশে, বন্ধুর চেহারা তাকাই আছে, আর সুজন তাকাই আছে, সুজন জীবিত, সে তাকাই আছে বন্ধুর দিকে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে। বন্ধুকে বাঁচাতে গিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে বন্ধুর পাশেই, তখন সে তার হাত ধরে ফেলছে এবং হাত ধরা অবস্থায়ও শহীদ হয়েছে। তারা 2 জন এভাবেই শহীদ হয়েছে। তাদের বয়স অনুমানিক কেমন ছিল? দুজন 2007 সালে জন্ম হয়েছে। তো হিসাব করেন, এদিকে 14 বছর, এদিকে 3 বছর, দুজনের বছর কত হয়, 14 আর 3 17 বছর। দুজন 2007 সালে জন্ম। সুজনও মাদ্রাসায় পড়তো, ও পরে যায় ওখানে একটা দোকানে চাকরি নিছিল এবং ওই দোকানটার সামনে ওরা শহীদ হয়েছে। কিন্তু
আমরা এখন যেটা দেখছি যে জুলাই একটা আন্দোলন হয়েছিল, আমাদের খুব সন্নিকটের, আমাদের সবচেয়ে বড় আন্দোলন। সে আন্দোলনকে সবাই ধারণ করলেও আপনি যাদের গল্প খুব কষ্ট নিয়ে বললেন, এই সুজনদের যে অবদানগুলো ছিল সেগুলোর প্রকৃত স্বীকৃতি আপনি কি মনে করেন তারা পেয়েছে, বা তাদেরকে যতটুকু মূল্যায়ন করা দরকার ছিল, তারা যে পরিচয় বহন করে এখন লিস্টে তাদের নাম উঠেছে, সেই পরিচয় বহন করে কি তারা পরিপূর্ণ স্বীকৃতি পেয়েছে, সম্মান পেয়েছে? এটা আমি তখনই বলতে পারতাম যখন শহীদরা কেন শহীদ হয়েছে এটার একটা কারণ এবং কারণটা বাস্তবায়ন হইতো। তারা শহীদ হয়েছে একটা পুরা রাষ্ট্র কাঠামো ব্যবস্থা পরিবর্তনের জন্য, সেটা হয় নাই। তো সেই মানে শহীদদের স্পিরিটটাই তো তার মানে বৃথা গেল। তো বৃথা যাওয়ার মাধ্যমে এই জিনিসটা হয় নাই। তো আমরা মূলত যেটা চেষ্টা করতেছি যে এখন জুলাই সরকার আছে কি নাই এটা প্রশ্ন না। আমি আপনাকে শুরুতে বলেছি জুলাই সরকার একদিন আসবে, বাংলাদেশের সরকার হবে জুলাইয়ের সরকার। তারা জুলাইকে স্বীকার করবে এবং জুলাইকে মুক্তিযুদ্ধের মতো সম্মান দেওয়া হবে। সেই সময় আমরা এই শহীদদের কিভাবে মূল্যায়ন করা যায়, কিভাবে তাদের তাদের গল্পগুলো মানুষকে জানানো যায়, জাতীয়করণ করা যায়, বইয়ে সিলেবাস আনা যায়, এটার জন্য আমাদেরকে এগুলো রাখতে হবে। আমরা ওই জিনিসটা চেষ্টা করতেছি। অন্তর্বর্তীকালীন সরকার তো জুলাই যারা আহত ছিলেন তাদেরকে আমরা দেখেছি যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করেছে, তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রেও খুব জোরালোভাবে কাজ করেছে। আপনি কি বলতে চাচ্ছেন যে তাদের সেই কাজের মধ্যে মানে কাজটা পরিপূর্ণ ছিল না, বা এখনো কাজটা অপূর্ণ, এটাই বলতে চাচ্ছেন? এই তো 1-2 মাস আগে তো একজন মাথায় বুলেট নিয়ে অবস্থা মারা গেল না, শহীদ হলো না, আশরাফুল ময়মনসিংহের। তো চিকিৎসার ক্ষেত্রে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে অনেক অনেক হয়েছে, মানে অনেক অবহেলা হয়েছে। আমি একদম ওপেনলি বললে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তৈরি হওয়ার পরে এটার প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে স্নিগ্ধকে। একদম সরাসরি বলবো, স্নিগ্ধ। জুলাই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা মনে হয় 60 জন বা 70 জন বা এরকম কিছু একটা হবে। এর মধ্যে 42 জন না 40 জনই তার নিজের আত্মীয়, স্নিগ্ধ আত্মীয় সবাই। তাদেরকে ঢুকাইছে, যোগ্য ব্যক্তিদেরকে সেখানে বসানো হয় নাই। এবং আমি আপনার নাম ধরে ধরে, আমার কাছে লিস্ট আছে, নাম ধরে ধরে বলতে পারবো এটাই স্নিগ্ধর এই এই পরিচিত, এই পরিচিত থেকে এই পরিচিত, তারা এই দায়িত্বে আছে। কিন্তু তারা অযোগ্য হওয়ার কারণে যে 1000 কোটি টাকা না মনে হয়, নাকি 100 কোটি টাকা, সরি 100 কোটি টাকা একটা বাজেট তাদেরকে দেওয়া হয়েছিল এগুলো দিয়ে শহীদ আহতদের কল্যাণ করার জন্য, তারা কতটুকু করতে পারছে আমি জানি না, পারে নাই। মানে এরপর এটা তো তো উনি নিজেই সেখান থেকে পদত্যাগ পদত্যাগ করলো। করেছেন। হ্যাঁ, মানে আপনি আহতদের সাথে কথা বলে বুঝবেন তারা পায় নাই কিছু তেমন। হ্যাঁ, তাদের চিকিৎসাটাই তারা ভালো মতো পায়নি। মানে আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আহতদের মধ্যে একটা 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 দল বিক্রি হয়ে গেছে এবং হচ্ছে তারা বিভিন্নভাবে টাকার পিছনে ছুটতেছে, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি যে বাস্তব আহত যারা আসলে অনেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাইতেছে। আমি কিছুদিন আগে আমি এক ভাইয়ের পোস্ট দেখলাম, আমার এক আহত ভাইয়ের, সে হচ্ছে কৃত্রিম পা ব্যবহার করে। তার কৃত্রিম পাটাও ভেঙে গেছে কারণ তাকে ভালো একটা পা দেওয়া হয়নি। সে হাঁটতে পারতেছে না, রিক্সা থেকে নামার সময় মানে পুড়ে যায়। পাপ একটা সরকার দিয়েছিল সেটা ভেঙে গেছে। মানে পা তো কেটে ফেলছে, তো পা হাঁটার জন্য একটা কৃত্রিম পা সে মানে দেওয়া হয়েছিল তারে, বাট সেটাও নড়বড়ে। তো তার জন্য আমরা কিছু চেষ্টা করছিলাম এভাবে, মানে আহতদের আসলে অনেক কষ্ট। এখন আপনারা কোন দায়বদ্ধতা থেকে এই যে এখন কাজগুলো চালিয়ে যাচ্ছেন? আমি যদি বলি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, যে আপনি ব্যক্তিগতভাবে এখন কিভাবে জীবনযাপন করছেন, আপনার কর্ম কি, বা আপনি কি দিয়ে আপনার পরিবার পরিচালনা করছেন, এটা যদি বলি যে আপনার পারিবারিক দায়বদ্ধতা কোথায় রেখেছেন, আর এখন যে কাজটা করছেন এটা কোন দায়বদ্ধতা থেকে করছেন? মানে দুঃখের কথা কি বলবো, মানে আমাকে আওয়ামী লীগ জিজ্ঞেস করে বা অনেক আমার, মানে যেহেতু ভালো একটা কাজ করতেছে এটার কিছু এ, ভালো মানুষ, মানে পছন্দের মানুষ থাকলেও বদনামের মানুষ আছে, তারা জিজ্ঞেস করে আমার আয়ের উৎস কি, মানে এমনভাবে জিজ্ঞেস করে লাগে যে আমি একটা, আমিও প্রশ্ন করতেছি হ্যাঁ মানে আপনার আয়ের উৎস কি? মানে ওরা জিজ্ঞেস কেন করে জানেন, ওরা মানে মনে করে আমি 20 টাকার গাড়িতে চলতেছি আর 20 কোটি টাকার বাড়িতে এই থাকতেছি। যে আপনি পুরো দেশ ঘুরলেন, ঘুরে ঘুরে ডকুমেন্টারি করলেন, তথ্য নিলেন, বিভিন্ন কাজ করতেছেন, এটার অনেক বড় একটা অর্থের প্রয়োজন। আচ্ছা, এই অর্থের যোগানটা কোথা থেকে আসছে, আমি এবং আপনাকে, আপনি এটা কি ব্যক্তিগত উদ্যোগ থেকে করছেন নাকি কোনো একটা সংগঠন আছে? হ্যাঁ সবকিছু ব্যক্তিগত উদ্যোগ থেকেই। আমি এমনি সাধারণ আইন সমাজের জুলাই গণঅভ্যুত্থান সেলের সম্পাদক, মানে আমি নিজেই প্রধান দায়িত্বশীল, তো আমার উপরে তো কেউ নাই যে আমাকে হেল্প করবে। আচ্ছা, এটা কি ওই সংগঠনের শুধু এই জুলাই সেলের সম্পাদক হ্যাঁ আপনি? হ্যাঁ, আচ্ছা, জুলাই সেলের এই সংগঠনের সাথে আপনি কবে থেকে যুক্ত হয়েছেন? নভেম্বর থেকেই, মানে রিসেন্টলি, বেশি দিন হয় নাই, আচ্ছা, 4 মাস হয়েছে। আমি তাদেরকে আমার স্বচ্ছতার জায়গায় আমি ফেসবুকে দিয়েও দিছি যে আমি এই 4 মাসে কী কী কাজ করছি, আমি এটা একদম একদম তালিকা করে প্রকাশ করে দিয়েছি। আমার মধ্যে কোনো মানে লুকাচুরি কিছু নাই। তবে কাজের টাকার ক্ষেত্রে আর পরিবারের ক্ষেত্রে আমি একটু বলি। আমি হচ্ছে মাদ্রাসায় চাকরি করতাম। মাদ্রাসায় আমার 7,000 টাকা বেতন ছিল। আমি টিউশনি পড়ায় আমার 20,000 টাকার মতো ইনকাম চলে আসতো। এই 20,000 টাকা যখন ইনকাম ছিল আমার, আমি তখন হচ্ছে শহীদদের, ওই যে আমি আপনাকে বললাম তাদের এই স্ত্রী বাচ্চা শহীদ
পরিবারের বাচ্চাদের জন্য, এতিম বাচ্চাগুলোর জন্য, স্ত্রীদের জন্য আমরা কিছু কাজ করার তৌফিক হয়েছিল। আমি এখানে শাহিদ ভাই আছে, আপনি ওনাকে অন ক্যামেরা একদম জিজ্ঞেস করতে পারেন। আমরা হচ্ছে তখন মানে জুতা পর্যন্ত ছিঁড়া ছিল, আমার চশমা আমার মনে আছে আমি একটা চশমা কেনার টাকা পর্যন্ত আমার কাছে ছিল না, আমার এখানে চশমা আমি ট্যাপ মানে ব্যবহার করছি। মানে এগুলো আসলে নিজের কথা তো নিজে বলার মতো না, কিন্তু আজকে বলতেছি আর কি, কখনো বলা হয়েছে কিনা আমি জানি না। তো আমি অনেক কষ্ট করি, সার্ভাইভ করি, মানে ঢাকা থেকে চট্টগ্রাম আসা যাওয়ার টাকাটা হইতো না, মাঝে মাঝে শাহিদ ভাই পাঠাইতো, আমি হচ্ছে যে 250 টাকা 300 টাকা দিয়ে ঢাকা আসা যাওয়া করতাম, মানে যেটা সম্ভব না। সিডিএম বাস আছে লোকাল, ওগুলোতে বসতাম 10টা করে, পরের দিন সকাল 9টা 10টা বাজে, মানে একটা লম্বা জার্নিতে থেমে থেমে অনেক কষ্ট করে আসা যাওয়া করতাম। ঢাকায় এসে মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি, শহীদ পরিবারের কাছে দৌড়াদৌড়ি করতাম। তো টাকার একটা মানে পরিবার চালাইতাম এবং টাকার একটা ঘাটতি ছিল। এটা হচ্ছে ওই কাজের সময়। এরপরে দ্বিতীয় কাজ যেগুলো জুলে জাদুঘরের কাজ, সেগুলো তো সরকার থেকে ভাড়া দেওয়া হয়েছে, আমরা ওই ভাড়া অনুযায়ী কাজগুলো করছি। এরপরে এখন যে ডকুমেন্টেশন কাজ করতেছি, আমরা হচ্ছে রমজানের 5 দিন আগে বের হয়েছি, এরপরে রমজানের ঈদের 2-3 দিন আগে বাসায় ফিরছি, মানে 1 মাস 5-6 দিন একটা সফর ছিল। 5টা বিভাগ, হ্যাঁ 5টা বিভাগ, মানে সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, ঢাকা জেলা ছাড়া ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, এই 5টা বিভাগে আমরা কাজ শেষ করছি। এই 5 বিভাগ কাজ শেষ করতে আমাদের 25,000 টাকা খরচ হয়েছে। একত রমজান মাস ছিল, খাবার দাবার তেমন খরচ প্রয়োজন হয় নাই। আর ইফতার এবং সেহরি কোনো না কোনো ভাই আমাদেরকে ওই জেলায় মেহমানদারি করতো এবং রাতে রাখতো, আমাদের তেমন একটা খরচ হতো না। 1-2 বার হয়তো একটু হোটেলে থাকতে হয়েছে, 400-500 টাকা আমরা ছিলাম। তো এই সফরে আমাদের 25,000 টাকা খরচ হয়েছে। মানে এই 1.5 মাস, প্রায় 1 মাস 5 দিনের সফরে মাত্র 25,000 জি, টাকা। এটা হচ্ছে এগুলো সব গাড়ি ভাড়া আপনাদের খরচ। সদস্য কতজন ছিল? আমি আর শাহিদ ভাই দুইজন, দুজন। দুইজন গাড়ি ভাড়ায় খরচ হয়েছে। এবং আপনি জানলে জানবেন যে দক্ষিণবঙ্গ এবং সিলেট ওইদিকে ওইদিকে হচ্ছে যে লোকাল গাড়ি কম, ওইদিকে হুন্ডাতে সিএনজিতে চলাফেরা করা লাগে, ওগুলোতে গাড়ি ভাড়া বেশি, নাহলে আমরা আরও কমে পারতাম। তো এই 25,000 টাকা হিসেবে আমি দিই, আমার ইচ্ছা ছিল একদম শেষে দেওয়া, আমি দিই। 25,000 টাকার মধ্যে 15,000 টাকা আমি কথার মাঝখানে আপনাকে বলছি আমি আর শাহিদ ভাই জমাইছিলাম। এই 15,000 টাকা সাধারণ আলম সমাজ থেকে আমাকে 5,000 টাকা দেওয়া হয়েছে, 20,000 টাকা, এবং হাসান ইনাম ভাই আমাকে 10,000 টাকা দিয়েছিলেন। এবং এই 10,000 টাকা এখন খরচ করতেছি, মানে হচ্ছে একটা হার্ড ডিস্ক কিনলাম আজকে 4,000 টাকা দিয়ে, 30,000 টাকা। এবং মামুন ভাই নামে এক ভাই আছে, উনি আমাকে 10,000 টাকা দিছে। এই 10,000 টাকা 40,000 টাকা। এবং সুমাইয়া আফওয়ার এই সেদিকে তারেক ভাই, ওনারা বিদেশ থেকে 2-3 হাজার টাকা 5,000 আচ্ছা, টাকা, আপনার এগুলোই অনেক শুভাকাঙ্ক্ষী আপনাকে এই টাকা দিয়েছে। হ্যাঁ, এবং সেটা খরচ হচ্ছে, এবং এগুলো হিসাব অনুযায়ী দিই, এবং ফেসবুকে দরকার হলে ফোকাস করে দিব। আচ্ছা, এখন আমি যদি আপনার ব্যক্তিগত জীবনে আসি, আমি গতকালকে দেখেছি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে যে বর্তমান সময়ে যে বিষয়টা আলোচিত, আপনার পারিবারিক একটি বিষয় শেয়ার করেছেন, আমরা যদি এই ব্যাপারে জানতে চাই। আচ্ছা, পারিবারিক বলতে আমি হচ্ছে কম বয়সে বিয়ে করছি। আমি আপনাকে এতক্ষণ আমার ভিতরে যদি আপনি একটা ফোঁটাও যদি ঝুলে একটা দরদ দেখেন, আমি বলবো এই একটা ফোঁটা দরদ আমার আমার জীবনে কোনো দুঃখ নাই, এই জন্য আমার কাছে এই দরদটা আছে। আমার জীবনে কোনো দুঃখই নেই, এই জন্য আমি দুঃখের বোঝা নিতে পারি। কেন দুঃখ নয় আপনার জীবনে? আমার জীবনে দুঃখ নাই কারণ আমি খুব দ্রুত বিয়ে করছি। মানে খুব দ্রুত বিবাহ করার কারণে কি মানুষের জীবনে দুঃখ থাকে না? থাকে না, আমি বলি আপনি হচ্ছে এখনকার সময়ে আপনার প্রেক্ষাপটটা বুঝতে হবে। ছেলে স্কুলে পড়ে, ছেলে কলেজে পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় পড়ার মাধ্যমে সে বিয়ের পর কি হয় সে জানতে পারে। কলেজ স্কুলে পড়ার কারণে সে বন্ধু বান্ধব থেকে জানতে পারে, মোবাইল থেকে জানতে পারে। জানতে পারার পর যেটা হয়, তার মাথায় এগুলোই ঘুরে। আপনি যদি বলেন যে ঘুরে না, তাহলে আপনি এটা মিথ্যা কথা বলতেছেন। প্রতিটা মানুষেরই ঘুরে, তার মাথায় অশ্লীল বিষয় ঘুরে, হ্যাঁ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি ঘুরে। তো এই জিনিসটাকে মানে আমরা বলবো প্রয়োজন। এই প্রয়োজনটাই মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন দিকে পরিচালিত করে। তাকে খারাপ কাজের দিকে, প্রেম, আড্ডাবাজি, তারপরে যে হচ্ছে বিভিন্ন মানে খারাপ কাজে তাকে লিপ্ত করে। এই লিপ্ত করার কারণে আপনি জানেন পাপ কাজ করলে মানুষের পেরেশানি বাড়ে, কমে না। তারপরে যে হচ্ছে সে হারাম কাজই তো করতেছে, হারামের মধ্যে তো আরাম নেই। তো এগুলোর মাধ্যমে একটা একটা ছেলে পুরুষ হয়ে ওঠার আগেই কিছু মানে অনৈতিকতার মধ্য দিয়ে এবং পেরেশানির মধ্য দিয়ে যাইতে যাইতে সে যখন পুরুষ হয়ে ওঠে, সে তখন সাইকোলজিক্যালি আমি মনে হয় আমার সে পুরুষ থাকে না, সে কেমন জানি খিটখিটে মেজাজ, মানে কেমন জানি হয়ে যায়। প্রতিটা ছেলে পেলে এরকম হয়ে গেছে। তাই তারে জিজ্ঞেস করা হলে ভাই তোমার কি হয়েছে, ভাই আমি ডিপ্রেশনে আছি। হোয়াট, মানে ডিপ্রেশন আবার কি জিনিস ভাই? না, আমি তো জীবনে কোনোদিন ডিপ্রেশনে ছিলাম না, আমার কাছে মনে হয় আপনি না। কত বছর বয়সে বিবাহ আমি করেছেন? আমি যখন বিয়ে করি তখন আমার 17 বছর 6 মাস। আপনার বয়স? আমার বয়স তখন 17 বছর 6 মাস। এবং আমার 19 বছর বয়সে আমার একটা বাচ্চা হয়েছে, এবং তার বয়স এখন 8 মাস, আমি এখন 20 বছর বয়স। আচ্ছা, আপনার ওয়াইফের বয়স তখন কত ছিল? আমার ওয়াইফ আমার 20 দিনের ছোট। তাহলে এটা একটা পরিপূর্ণ বাল্যবিবাহ ছিল বাংলাদেশের আইনে। বাংলাদেশের আইনে বাল্যবিবাহ বলতে আমি হচ্ছে যে আইনগতভাবে বিয়ে করছি, আমার একদমই আওয়াজ কাবিননামাও আছে। আচ্ছা, কাবিনটা কি তখন হয়েছিল না হ্যাঁ, একদম তখনই হয়েছে। কাবিনগুলো কি তখন হয়ে যায়?
হ্যাঁ মানে আমি হচ্ছে যে বয়স বাড়ে দেখে করছি, কারণ আচ্ছা, ভাই আমি একদম ওপেনলি বলি, আপনাদের এই নিয়ম কানুনের জন্য আমি আমার জীবন ধ্বংস করতে পারবো না। আমার কাছে মনে হয়েছে যে না, আমি খারাপ কাজ যাওয়া থেকে আমি বিয়ে এখন করতে পারতেছি। সাধারণত আমরা আমাদের কাছে যে বিষয়গুলো সামনে উপস্থাপিত হয়, যে অল্প বয়সে বিবাহ করার দ্বারা যে ক্ষতিগুলো সামনে আসে, হুম, যেমন দুজন যদি ম্যাচিওর না হয় হুম। তাহলে দেখা যায় পরবর্তীতে সংসারগুলো ভেঙে যায়। তারপর বাচ্চা নেয়ার ক্ষেত্রে যদি অল্প বয়স থাকে উভয়ের, সেক্ষেত্রেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি কি বলবেন? প্রথম কথা ম্যাচিউরিটি। দেখেন, আপনি দুইজন বিয়ে করলেন 30 বছর বয়স, মানে বাংলাদেশে তো 25 বছর বয়সে বিয়ে দেয় না। আমি চট্টগ্রাম মানুষ, চট্টগ্রামে তো 32 বছর বয়সের ছেলেকে বিয়ে দিতে চায় না। তো 30 বছর বয়সে বিয়ে করলেন, তো 30 বছরে আপনি জীবনে মোটামুটি একটা বড় লেভেলের অভিজ্ঞতা আপনার জীবনে অর্জন হয়ে গেছে, আপনি প্রচুর কিছু দেখছেন, কারণ আপনি একটা বড় জীবন তো শেষ করে আসছেন। তো 30 বছর বয়সে আপনি আপনার অনেক অভিজ্ঞতা হওয়ার কারণে আপনি মেন্টালি আপনি নিজেকে অভিজ্ঞ এবং বুদ্ধিমানী মনে করবেন স্বাভাবিকভাবে। তখন হয় কি, স্ত্রীর কথা আপনার কথা মনে হয় না, আর স্ত্রীর স্বামীর কথা স্বামীর কথা মনে হয় না। আমার কাছে এরকম মনে হয়, আমি দেখছি হয় এরকম। মানে দুজনের মধ্যে ম্যাচুরিটির জায়গাটা আমার মনে হয় না বড় হওয়ার পর হয়, আমার মনে হয় কম বয়সে হয়। মানে 20 বছর 18 বছর এই সময়টা যখন দুইটা মানুষ একসাথে থাকে, আমি এটা বিজ্ঞানেরও ভাষা, যে কম বয়সে ম্যাচুরিটি হয়। মানে বন্ধুত্ব ছোটকালে সুন্দর না বড়কালে সুন্দর, এটা আপনি বুঝলে তো আরো সহজ হয় জিনিসটা। তো তো এই ক্ষেত্রে হচ্ছে আমি দেখছি কম বয়স হওয়ার কারণে তা মানে হেসে খেলে বড় হইতেছি। মানে এরকমটা না যে বড় হয়নি, বড় তো হয়ে গেছি, মানে সবকিছু তো বুঝি, এখানে সবচেয়ে ম্যাচুরিটিটা আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আর্থিক। যে আর্থিক। আপনি বিবাহ করলেন মাত্র 17 বছর বয়সে, আরেকটা মানুষের দায়িত্ব আপনি নিয়েছেন, তখন এই দায়িত্বটা কিভাবে পালন আমি করবেন? আমি আপনি কালকে যে স্ট্যাটাসের কথা বললেন, ওখানে আমি দেখলাম অনেকে লিখলো যে বাবার টাকাই চললে এরকম করা সম্ভব। আমি, আমার বাবাও তো এই ভিডিও যদি দেখতে পারে, তো আমার বাবা, আমি তার টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তাকে ভালো টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আমার বাবার টাকা আমি চলি না। এটা বিয়ের পর থেকে না, বিয়ের আগের থেকে, আমি যখন থেকে নানুপুর মাদ্রাসায় পড়ালেখা করি তখন থেকে আমি আমার বাবার টাকায় চলতাম না। আমি হচ্ছে ফিলিংসিং করতাম, আমি তুর্কি ভাষা পারি, তো আমি তুর্কি ভাষা থেকে বাংলা সাবটাইটেল করতাম। সেখান থেকে আমার একটা ভালো আর্নিং হতো, অনলাইনে খুব ভালো আর্নিং হয়, এবং টিউশনির মাধ্যমে অনেকভাবে ইনকাম করতাম। তুর্কি ভাষা আপনি শিখেছেন কোথায়? এই যে তুর্কি সিরিজ দেখে দেখে, আচ্ছা, এই সিরিজ লকডাউনের দেখেও টাইমটাতে কি ভাষা শেখা যায়? আমি শিখছি, 5 মাসে শিখছিলাম আমি। ওকে, তো এটা কি একদম পুরো হ্যাঁ, পুরো পরিপূর্ণ ভাষা? পরিপূর্ণ ভাষা। আমি এবং তুর্কিদের সাথে আমি কথাবার্তা বলেছি চট্টগ্রাম বন্দরে। তারা হচ্ছে ওখানে ইঞ্জিনিয়ার আসছিল, তো ওরা ইংলিশ বুঝে না, আর ওখানে লোক আছে ইংলিশ বলা, তো হচ্ছিল না। পরে আমাকে ডেকে নিয়ে গিয়ে আমি তাদেরকে সব কিছু ডিল করছিলাম, এবং আমি খুব ভালোভাবে তুর্কি পারি। আচ্ছা, তো ওই যে আর্থিক কথা বলতেছিলাম, তো আর্থিকভাবে আমি কখনো, মানে হয়তো একটু কষ্ট হয়েছে। আমার মূলত কষ্টটা এখন যাচ্ছে আমার বাসায়। আমি শাহিদ ভাই আছে, আমার শাহিদ ভাই জানে, মানে আমি রেফার করি বলতেছি কেন কেন মানে মনে হইতে পারে কি আমি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি। আমার ওয়াইফ তো এখানে নাই, আমার বাসায় এরকমও হয়েছে 2-3 মাসও আমি মুরগি মাছ কিনতে পারি নাই। এটা কখন? এটা কি ওই সময় নাকি এখন? এখনো মানে আমি, আচ্ছা, আমি আর্থিক, আমার টাকা যেটা ইনকাম ওইটা আমি গাড়ি ভাড়ার পিছনে খরচ করতেছি, তো আমার সংসার চলবে কিভাবে? আমি চালটা কিনি, আলু আলু কিনে দিই, ডিম কিনে দিই। আলুকে একবার আলু ভাজি ভাবে রান্না করে, আরেকবার তরকারি ভাবে রান্না করে, আরেকবার ডিমটা আলুর মাঝখানে ছাড়িয়ে রান্না করে। মানে এগুলো আমার বাসার প্রতিদিনের চিত্র, মানে বিভিন্নভাবে প্রসেসে রান্না করে। মাঝে মাঝে আলুকে একদম মাঝখানে কেটে চিপসের মতো ভেজে, তারপর ওটার উপর ডিম দিয়ে বার্গারের মতো, মানে তারপর খাই। মানে এগুলো আমার বাসার তো প্রতিদিনের এই চিত্র। গল্প শোনার পর তো মানুষ অল্প বয়সে বিবাহ করবে না। হ্যাঁ, এটা তো আমি জুলাইয়ের দরদের কারণে আমার এই অবস্থা। আমি যদি, আমার তো মানে, আমি যদি এই জুলাইয়ের সাথে জুলাইকে ধারণ না করি, মানে জুলাইকে জানা এবং মানুষকে জানানোর দায়িত্ব না নিতাম, তাহলে আমার তো ইনকাম যেটা আছে এটা দিয়ে আমার ভালো সুন্দরভাবে চলে যেত। আমি যে গাড়ি ভাড়া খরচ হচ্ছে আমার এতগুলো টাকা, এখন তো, এখন যখন আমরা বাইর হবো, আমরা কিছুদিন পর রাজশাহী রংপুরের দিকে চট্টগ্রাম বিভাগের দিকে যাব, খাবারের খরচ হবে 3 বেলা। এই টাকাটা তো আমাকে আল্লাহ তাআলা মানে আকাশ থেকে আসতেছে না, বা আমাকে কোনো সংগঠনও দিচ্ছে না, এটা আমার নিজের টাকা, শাহিদ ভাই টাকা। শাহিদ ভাই তো, ভাই শাহিদ ভাইয়ের কথা কি বলবো, আমার কথা কি বলবো, আমাদের প্ল্যান ছিল রমজান মাসে আমরা পাঞ্জাবির বিজনেস করব, আমরা পারি নাই, আমাদের আর্থিকভাবে আমরা এই জন্য দুর্বল। তো ওই যে কম বয়সে বিয়ে করা, আপনি এটা বিশ্বাস করেন আপনার রিজিক সে খাবে না, সে তার রিজিকটা নিয়ে আসবে, এবং ওটা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা কেমনি ইনকাম করাবে আপনি বুঝবেন না। এমনি এটা বুঝেন, আমার বাচ্চা হওয়ার আগে আমার আরো খারাপ দশা গেছে। মানে জুলাইয়ের পিছনে, জুলাইয়ের জন্য দৌড়াইতেছি, জুলাই শহীদ পরিবার জন্য দৌড়াইতেছি, আমার যে ইনকামটা ওইটা ওখানে খরচ হয়ে যাইতেছে, ঘর চালাতে হিমশিম খাইতেছি। কিন্তু এখন বাচ্চা হওয়ার পরে, মানে বাচ্চা কি, বাচ্চাটা কি মানে আমার আমার থেকে কাটি খেয়ে ফেলতেছে না। বাচ্চা হওয়ার পর আল্লাহ তাআলা কেমন জানি বাচ্চার যেই রিজিক ওটা আমার মাধ্যমে আনাইতেছে, এই জন্য আমার গাড়ি ভাড়াও চালাতে পারতেছি। মানে একটু কষ্ট হইতেছে, কিন্তু বাসা তো চলতেছে, বাসা ভাড়া দিতেছি, খাচ্ছে, চলতেছে। আর হচ্ছে একটা ভালো বিষয়, আপনি যেটা বললেন, ওই যে আমি বললাম যে আল্লাহ তাআলা ভালো ব্যবস্থা করে দেয়। আমি যে 1 মাস বাইরে ছিলাম, 1 মাস কিন্তু আমার ওয়াইফ বাসায় ছিল না।
আমার এক শুভাকাঙ্ক্ষী বলতে আমার এক আফু, উনি আমাকে জুলাইয়ের ভাই মনে করে, যে তুই আমার জুলাই ভাই। উনি জুলাইতে রক্ত দেখছে অনেক, সুমাইয়া আপু। তো উনি হচ্ছে যখন শুনছে যে আমি বাইরে গেছি, তো বলছে তোর ওয়াইফ আর বাচ্চা কোথায় থাকবে। আমি বলছি বাসায় একা। বলছে আমার বাসায় দিয়ে যা। ওনার আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছে, ওনার বাসায় ছিল, একদম ইচ্ছে মতো খাওয়াইছে। 1 মাস পরে যখন আমি বাসায় ঢুকছি, কি রে তুমি এত সুন্দর হয়ে গেলো কেন, মানে তারে খাওয়াই একদম সুন্দর, বাচ্চা কাচ্চাও খুব সুন্দর মানে চকচক করতেছে, তাদেরকে খাওয়াই পুরো পুরো সুন্দর বানাই ফেলছে, টাইম টু টাইম ফল খাওয়াই, এটা ওইটা খাওয়াই একদম, মানে এটা। তো এই যে উনি আমার জুলাইয়ের বোন যদি বলি, উনাকে কে পাঠাইছে? আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিছে। এখন মানে আমি এটা বুঝতে চাইতেছি, একটা আত্মবিশ্বাস রাখেন, আল্লাহ তালা একটা না একটা রাস্তা বের করে দিবে। এখন আপনারও চেষ্টা করতে যে হবে। ছেলেটা পড়াশোনা করতেছে 17 বছর বয়স, তার ভিতরে জুলাইয়ের চেতনা নেই, তার সুমাইয়া আপু নেই, সে যদি 17 বছর বয়সে না, বিবাহ সে করে, তাহলে সে 17 বছর বিয়ে করা লাগবে না। সে 17 বছর বিয়ে করতে চাইলে আকিফ হইতে হবে আগে। কারণ আমি আপনাকে বললাম, আমি 15 বছর থেকে আমার বাবা থেকে খুব টাকা নিতাম না, আমি নিজের টাকায় চলতাম। আমার কাছে মানে আমার আলহামদুলিল্লাহ কিছু যোগ্যতা আছে, যে আমি ওই যোগ্যতা দিয়ে করে খেতে পারবো। আমি এডিটিং পারি ভালো, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন পারি, ভিডিও এডিটিং পারি, পরে যাই মানে সিনেমাটোগ্রাফি পারি, তুর্কি ভাষা পারি, মানে অনলাইন ভিত্তিক অনেক কাজ আমি পারি। মানে আমি কোথাও না কোথাও আমি লেখালেখি পারি, আপনারা দেখলেন লেখালেখি মানে আপনি চাইলে আপনি কিছু নিজের একটা কর্ম করতে পারবো। করতে পারেন। তো এই জিনিসটা যেদিন আপনি পারবেন সেদিনই বিয়ে করেন। মানে সেটা যদি 30 বছর প্লাস হয়ে যায়, 35 30 বছরে বছর চলে কেন? যায়। তো আপনি বিয়ে করতে চাইলে আপনার যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শুধু বয়স 17 হলো, বিয়ে করার ইচ্ছা হলো, তাহলে বিয়ে করা এটা যাবে? এটা জুলুম হয়ে যাবে। আচ্ছা, এই জুলুম করা যাবে না। তাহলে যদি কারো 35 বছরেও এই যোগ্যতা অর্জন না হয় যে আমি আরেকটা মানুষের দায়িত্ব নিতে পারবো না, এই যোগ্যতা অর্জন না হলে সেই 35 বছর বয়সে বিবাহ করা তার জন্য উচিত হবে না। উচিত হবে না বলতে, সে আমি যেটা বুঝি, একটা মানুষ মানে ঘরে তো আর বসে থাকে না, সে তো কোনো না কোনো চেষ্টা করে, তার পরিবার কিছু না কিছু তো করায়, অতএব সে করে। তো সে যখন দুইটা যোগ্যতা অর্জন করবে, সে অবশ্যই কিছু না কিছু করতে পারবে। মানে সে নিজেকে চালাতে পারতেছে এবং দায়িত্ব নিতে পারবে, মনে করলে বিয়ে করে ফেলা উচিত। এবং এটা 35 বছর পর্যন্ত কারো লাগে না, আচ্ছা, এটা 20 বছর থাকতে হয়ে যায়। আমি মনে করি ওকে। 21 বছর থাকতে হয়ে যায়। মানে আমি এটা এই জন্য বলতেছি যে আপনি 17 বছর বয়সে বিবাহ করেছেন, এখন আপনার এই কথা শুনে এটার অনুপ্রাণিত হয়ে এমন অনেক 17 বছর বয়সের ছেলেরা আছে যারা এখন পড়াশোনা করতেছে। এখন যদি তারা তাদের মাথায় এই ভূতটা ঢুকে যে আমাকেও বিবাহ করতে হবে, আকিব ভাই বিবাহ করেছে, এই যে বললাম, আকিব ভাই সুখে আছে, তার 19 বছর বয়সে একটা সন্তান হয়েছে, আমাকেও এভাবে হতে হবে, আপনাকে আইডল মেনে যদি কেউ এই কাজ করতে যায়, এটা করা যাবে। তাহলে তার জন্য আপনার নসিহত কি থাকবে? আমি এটা তো আমি আসলে দেখবেন, আমার তো অপশন আছে। আপনি জানেন যে বিবাহ, সুখে থাকা, এগুলো পোস্ট করলে খুব ভাইরাল হয়। তো আমাকে মাঝে মাঝে বলারও চেষ্টা করা হয় যে আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করি। তো এটা করলে কিন্তু আমি এই প্রতিদিন এই বৈবাহিক জীবনের খুঁটিনাটি শেয়ার করতে পারি, কিন্তু এগুলো আমি করি না। আমার ওটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য জুলাই, আমি জন্য জুলাই শেয়ার করি। আচ্ছা, তো অনেক সময় দেখলাম কিছু ছেলে পেলে এই 18-19 বছর, এই যে হেদায়েতুন নাহু, অনেকে সরে জামি সরে বেকায়া পড়ে, তারা পোস্ট করে যে আকিব ভাই আপনি তো বিয়ে করে ফেলছেন, আমরা আপনার বয়সে বিয়ে করতে পারি না। তো আমি তারা বলি যে ভাই, তুমি যদি পড়ালেখাটা আগে শেষ করার আগেই কিছু যোগ্যতা অর্জন করে নাও, এরপরে তুমি বিয়ে করো। তুমি তোমার বাবার সাথে কথা বলতে হয়, আমি বলবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমি পড়ালেখা করছি 3 বছর বয়স থেকে। মানে আমি যখন মায়ের কোল থেকে মাত্র মাটিতে দাঁড়াইছি, তখন থেকে আমি পড়ালেখা শুরু করছি। আমার মা বাবা, আমার ভাই বোন সবাই এরকম। তো আমি হচ্ছে কম বয়সে পড়ালেখা শেষ হয়ে গেছে আমার। এই জন্য আমি যোগ্যতা অর্জন করতে পারছি আপনার আলহামদুলিল্লাহ। কিছু পড়াশোনা কিসে কি? দাওরা, আমি নানুপুর থেকে দাওরা পড়া করছি আর কি, আচ্ছা, আলেম। দর্শক, আমরা যে জুলাইয়ের হৃদয়ে গাথা যে স্মৃতিগুলো আমরা একে একে শুনছিলাম, আসলে এটা এক পর্ব বা এক সেটে এভাবে বসে শেষ হবে না। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো আমরা জুলাইকে ভুলে গিয়েছি এবং ভুলতে বসেছি। আমি 1 মিনিট অ্যাড করি যে ফেস দ্য পিপলকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। মানে আমরা তো দিন শেষে, আমি বললাম, আমার তো ওই সমর্থন নাই যে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষকে জমায়েত করে জুলাইয়ের গল্প বলবো। আপনাদের মাধ্যমে আমরা যদি 5-10 জন, 20 জন, লাখ জন, যতজনই হোক, তাদের কাছে যদি এই জুলাইয়ের দরদের কথা বলতে পারি, আমাদের জীবন সার্থক। এর থেকে বেশি আর কিছু চাই না। তো এটার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং ফেস দ্য পিপলকে অসংখ্য ধন্যবাদ। এবং জুলাইয়ে কিন্তু ফেস দ্য পিপলের অনেক অবদান ছিল। আমরা যখন দেখছি মিডিয়াগুলো, কিছুগুলো একদম মানে সরকারের পক্ষে, আর কিছু ব্যালেন্সে আছে। কোনো মিডিয়া কিন্তু একদম সরাসরি বলতে পারবো না যে আমি ছাত্রদের পক্ষে ছিলাম, কিন্তু তখন ফেস দ্য পিপল কিন্তু একটা অবস্থা নিয়েছিল। তারা ছাত্রদের পক্ষে অবস্থা নিয়ে জুলাইয়ের একদম পক্ষে ছিল, জুলাইয়ের পক্ষে অবস্থা নিয়েছিল। এটা একদম সুস্পষ্ট এবং প্রকাশিত জুলাই জন্ম হয়েছে ফেস দ্য পিপলের পর্দা থেকে। পর্দা থেকে। কারণ এটা তো আসলে জুলাইয়ের যারা ঐতিহাসিক সমন্বয়ক ছিলেন, তারা সর্বপ্রথম মিডিয়াতে এসেছে ফেস দ্য পিপলের হাত ধরে।
এটা একটা ঐতিহাসিক বিষয়। এই জায়গায় এরকম একটা ঐতিহাসিক সেটে অন্তর্ভুক্ত বসা আমার জন্য সৌভাগ্যের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় থেকে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। ইনশাল্লাহ আগামী পর্বে আরও একজন এরকম আনকমন পার্সনকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।